আগের দিন আমরা কি বুঝেছি, কিভাবে পোলেন মাদার সেল থেকে, পোলেন মাদার সেলের গল্প আমরা মিটিয়ে ফেলেছি। আমরা আগের দিন বুঝেছি যে জাস্ট আ ফ্র্যাকশন অফ রিক্যাপ, যে ম্যাক্রোগ্যামেট, দ্যাট ইজ স্ত্রী গ্যামেট, স্ত্রী ম্যাক্রোগ্যামেট মাদার সেল, মেগা গ্যামেট মাদার সেল, মেগা গ্যামেট মাদার সেল যেটা কি হয় বলেছি, ডিপ্লয়েড হয়। মেগা গ্যামেটোসাইট যেটা মাদার সেল, তার কি হচ্ছে বলেছি, তার মায়োসিস হচ্ছে, তার মায়োসিস হচ্ছে, হয়ে কি হচ্ছে, আমি বলেছি 4টে সেল তৈরি হচ্ছে, রাইট, যেটা হচ্ছে প্রতিটাই হ্যাপ্লয়েড। এইবার আমি বলেছি কি, যে 4টে সেল, ম্যাথস ক্লাসও থাকে, ইস। এইবার এই 4টে সেলই কি তাহলে গ্যামেট ফর্ম করবে? না, করবে না। আমি বলেছি এই 4টের মধ্যে একটা সেল সে হয়ে যাবে ফাংশনাল, আর বাকি যে সেলগুলো, বাকি 3টে সেল তারা হয়ে যাবে বিনষ্ট, তারা হয়ে যাবে বিনষ্ট। এবার এই একটা সেলের কি হবে বলেছি, মাইটোসিস হবে, মাইটোসিস ডিভিশন হবে। কবার? প্রায় 1 থেকে 2টো সেল, একটা নিউক্লিয়াই থেকে 2টো নিউক্লিয়াই হবে একবার ডিভিশন হয়ে, দ্বিতীয় ডিভিশনে 4টে নিউক্লিয়াই হবে, তৃতীয় ডিভিশনে 3বার মাইটোসিস হয়ে একটা স্টেজ আসবে যখন 8টা নিউক্লিয়াই থাকবে, রাইট? এত কিছু বলেছি আগের দিন। এই 8টা নিউক্লিয়াই রিঅ্যারেঞ্জড হয়ে এই 8টার মধ্যে একটা নিউক্লিয়াই আমাদের ডিম্বাণু গঠন করবে, 2টো সহকারী কোষ, 8টার থেকে 3টে গেলে রইল বাকি 5, আরো 3টে প্রতিপাদ কোষ অ্যান্টিপোডাল সেল, এবং 2টো নিউক্লিয়াই মিলিত হয়ে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস। এই যে এই ডিম্বকের বা এমব্রায়োর যে গঠনটা, এমব্রায়ো স্যাকের যে গঠনটা, এই এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, মেগা গ্যামেট আর মেগা গ্যামেটোফাইট, এই জিনিসগুলো বুঝবে। মেগা, মেগা কথাটার অর্থই ফিমেল, মেগা গ্যামেট আমরা কাকে বলছি, আমরা বলছি এই ডিম্বাণুকে। আর মেগা গ্যামেটোফাইট বা যেটা বাংলায় করলে হয় লিঙ্গধর, সেটা কাকে বলছি, দ্য এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী, যার মধ্যে ভ্রূণ গঠিত হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই যে গল্পগুলো এত কিছু বলা হলো গত আগের দিন, সেগুলো সব আমাদের ক্লিয়ার তো? একবার জোরে বলে দাও, হ্যাঁ দাদা মনে আছে আগের দিনের বিষয়বস্তু সব, সেখান থেকে ফার্দার আমরা এগোতে পারবো। বলো জলদি জলদি জলদি। ডিম্বাণু 1, সহকারী 2, প্রতিপাদ 3, আর নির্ণীত নিউক্লিয়াই 2। ভেরি গুড। নিউক্লিয়াই আর বলবো না, নিউক্লিয়াস বলবো, নির্ণীত নিউক্লিয়াস, নিউক্লিয়াই শুধু বলবো না, ঠিক আছে, নির্ণীত নিউক্লিয়াস। এই অবধি আমরা রেডি, ক্লিয়ার, পুরো মনে আছে? দেখবে এখান থেকে কোশ্চেন পেয়ে গেছো, যখন আমরা কোশ্চেন প্র্যাকটিস করব লিখে দিয়ে চলে আসবে। এইবার একজন, যেটা এই ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন্স যেগুলো মনে থেকে যায়, একজন জিজ্ঞাসা করেছিলে যে দাদা এই যে এইখানে একটা ঘটনা ঘটলো, কি ঘটনা, যে 4খানা হ্যাপ্লয়েড নিউক্লিয়াই বা 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো, যেটা হয়েই থাকে মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে, একটা ডিপ্লয়েড থেকে 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো। দাদা তুমি বলছো একটা নিউক্লিয়াই ফাংশনাল থাকে, সেটা থেকেই পুরো এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট হয়। হ্যাঁ তাই বলছি। আর দাদা তুমি এটাও বলছো যে বাকি 3টে বিনষ্ট হয়ে যায়। হ্যাঁ বলছি। একজন তোমাদের মধ্যে অনলি ওয়ান স্টুডেন্ট কোশ্চেন দ্যাট, যে সব ক্ষেত্রেই কি এটা হয়? আমি বলেছিলাম না, এবং ভেরি গুড কোশ্চেন, সব ক্ষেত্রে এরকম হয় না। দিস ইজ দ্য ফান্ডামেন্টালি ট্রু এবং অ্যাপ্লিকেবল ফর মোস্ট অফ দ্য প্লান্টস। ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রে এইটা সত্যি, ম্যাক্সিমাম উদ্ভিদের ক্ষেত্রেই এটা সত্যি। কিন্তু
সবার ক্ষেত্রে সত্যি নয়। গল্পটা কি? গল্পটা হচ্ছে এই যে কাদের ক্ষেত্রে সত্যি, ঠিক কোন ডিম্বাণুটা, কোন হ্যাপ্লয়েড কোষটা বা কতগুলো হ্যাপ্লয়েড কোষ টোটাল এমব্রায়ো স্যাককে ডিফাইন করছে, তার উপর নির্ভর করে আমরা টাইপিফিকেশন করব। তাহলে টাইপ অফ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট, এইটার হয়ে যায় তিনটে টাইপ। এইটার হয়ে যায় তিনটে টাইপ। হ্যাঁ, দেবজিৎ আজকেও জিজ্ঞাসা করলো সব ক্ষেত্রেই কি বিনষ্ট হয়? না, সব ক্ষেত্রে বিনষ্ট হয় না। সেই অনুযায়ী আমরা ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টের কটা টাইপ পাবো? তিনটে টাইপ। বাংলায় লিখলেও বাংলায় মনোস্পোরিক কথাটা ভেঙে ভেঙে লিখতে হবে। মনোস্পোরিক এমব্রায়ো স্যাক একটা টাইপ, বাইস্পোরিক এমব্রায়ো স্যাক একটা টাইপ, আর টেট্রাস্পোরিক এমব্রায়ো স্যাক আর একটা টাইপ। এবার তোমরা, দাদা তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না, জাস্টিস ফর মি। ইরে শবনম আন্দোলন শুরু করে দেবে এবার। স্যার আমি আগের দিন ক্লাসটা করিনি, আজ প্রবলেম হবে? প্রবলেম হবে না, ক্লাসটা করো। মানে আগের দিন করনি তাহলে কি বলবো বলো, যে আজকেও করতে হবে না? এরকম তো হয় না, কিন্তু ক্লাসটা করে রাখবে। এটা কিন্তু ক্লাস 12, ঠিক আছে? তার ফলে এই রে শবনম, তোমার কমেন্ট হারিয়ে গেছে, তুমি আরেকবার বলো কি বলেছো। এনিওয়েজ শবনম বলুক, ঠিক আছে। হ্যাঁ, অফলাইন যারা দেখবে দেখে নিও আর কি। এবার তোমরা বলো মোনো শব্দটার অর্থ কি? হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিনস? মোনো মানে কি? বাই মানে কি? টেট্রা মানে কি? বায়োলজির কোন বইটা নেবে? সাতটাটাই নাও, অনেক ডিটেলসে আছে, কোশ্চেন রয়েছে। মোনো মানে এক, বাই মানে দুই, আর টেট্রা মানে হচ্ছে চার। টেট্রা মানে চার। এইবার একটা জিনিস দেখো, এমব্রায়ো স্যাক কিরকম দেখতে হয় ভালো করে কনসেপচুয়ালি জিনিসগুলো মাথায় রাখো। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক পড়াচ্ছি। এমব্রায়ো স্যাক দেখতেটা কিরকম হয়, এটা একটা $1,000,000 কোশ্চেন, যে কেমন দেখতে হয়। আমরা যদি খুব সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি, আগের দিনও দেখেছিলাম, এইটা যদি আমরা ডিম্বকটা আঁকি, দেখবে এত প্রেসার। এইখানে আমরা দেখব একটা জায়গা আছে, কি বলতো, একটা নাভির মতো জায়গা আছে, একটা এন্ট্রেন্স আছে, একটা ছিদ্র আছে, একটা রন্ধ্র আছে। একে আমরা বলি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলার এন্ড, মাইক্রোপাইল। এবং ঠিক যেদিকে ডিম্বক রন্ধ্রটা রয়েছে তার উল্টো দিকটাকে আমরা বলি চ্যালাজাল এন্ড। কি বলি? চ্যালাজাল, ঠিক আছে? চ্যালাজাল বা চ্যালাজা, ঠিক উল্টো দিকের অংশটা। এটাই আমরা ডিটেলসে আসছি, ঠিক আছে? এই দুটো ইম্পর্টেন্ট। তাহলে এইবার আমি যদি সিম্পল একটা জিনিস দেখাই, যে ফার্স্টে কি একটাই কোষ ছিল, যেটা মেগা গ্যামেট মাদার সেল বা মেগা গ্যামেটোসাইট যেটাকে আমরা বলি, এরম ভাবে ছিল ডিম্বকের মধ্যে। তারপর সেই একটা কোষ বিভাজিত হয়ে প্রথমে কি করলো, একটা ডায়াড ফর্ম করলো মিওসিস 1 এর ফলে। এইটাকে বলেছি ডায়াড স্টেজ। তারপর তৈরি করলো এই রকম চারটে কোষ যুক্ত একটা পর্যায়, চারটে কোষ যুক্ত একটা পর্যায়। এই চারটে কোষের মধ্যে আমি বলেছি কি তিনটে কোষ বিনষ্ট হয়ে যাচ্ছে, 4 ইন্টু হ্যাপ্লয়েড কোষ, চারখানা হ্যাপ্লয়েড কোষ, চারটের মধ্যে তিনটে বিনষ্ট হয়ে যাচ্ছে আর একটা থাকছে।
এই কথাটুকু আমি বলেছি আগের দিন, আজকে বললাম প্রতিটা ডিম্বকের একটা ডিম্বক রন্ধ্র হয়, তাকে বলে মাইক্রোপাইল, আর ঠিক উল্টো দিকের অংশটাকে বলে চ্যালাজা। মনে থাকবে এইটুকু। চ্যালাজাটা বাংলায় চ্যালাজাই বলে আমার ধারণা। কি বার বলবে বলো? ডিম্বক রন্ধ্র। আচ্ছা, না, চ্যালাজা হচ্ছে ডিম্বক মূল। বাংলা টার্মগুলো এত কঠিন না। ডিম্বক মূল মানে এটা বেস, আমরা একটু ডিম্বকটাকে উল্টো করে এঁকেছি আর কি। হ্যাঁ, ডিম্বাণুর ক্ষেত্রে মেগা হয় তো মাইক্রো বলেছি না, এইটাকে বলে মাইক্রোপাইল, মানে ডিম্বক রন্ধ্র, মাইক্রোপাইল, PYLE, ডিম্বক রন্ধ্র মানে একটা ক্ষুদ্র ছিদ্র বোঝাচ্ছে, আর কিছু নয়। দেখবে না, ধরো ছোলা একটু ভিজিয়ে রেখেছো, সেখানে দেখবে একটা ছোট্ট রন্ধ্র আছে, ছিদ্রর মতো আছে, যেখান থেকে ওই ভ্রূণ মুকুলগুলো বেরোবে, সেইটাকে বলে মাইক্রোপাইলার এন্ড, ডিম্বক রন্ধ্র। ডিম্বাণুটা তো শুধু ডিম্বাণু এইটা। যাই হোক, এইটুকু ক্লিয়ার তো? যেদিকে এই রন্ধ্রটা আছে সেটাকে আমরা বলছি ডিম্বক রন্ধ্র, আর এইটাকে বলছি ডিম্বক মূল। এই ডিম্বক রন্ধ্রর কাছেই মূলত ডিম্বাণুটা থাকে ফর মোস্ট অফ দ্য টাইম। ডিম্বক রন্ধ্রর দিকেই কিন্তু ডিম্বাণুটা থাকে ফর মোস্ট অফ দ্য কেসেস। এইটুকু মনে থাকবে, ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূল, যেটা ইংলিশে বলে চ্যালাজা। ইংলিশেই যখন টার্মিনোলজিটা ইউজ করছি, ইংলিশেই বানানটা লিখি। ক্লিয়ার? ব্যাস। এরপর যে তিনটে টাইপ, মনোস্পোরিক, মনোস্পোরিক এমব্রায়োস্যাক। মনোস্পোরিক এমব্রায়োস্যাকের ক্ষেত্রে কি হচ্ছে? মোনো মানে এক, গট ইট রাইট। সেটা কি? সেইটা হচ্ছে যে এই ডিম্বক মাদার সেল, ডিম্বাণু মাতৃকোষ, তার মিওসিস হয়ে চারখানা হ্যাপ্লয়েড কোষ তৈরি হচ্ছে। মনোস্পোরিক মানে হচ্ছে, মোনো মানে এক, একখানাই কোষ। এইখানে যে হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়েছে কটা? চারটে। তার মধ্যে তিনটে বিনষ্ট হয়ে যাবে এবং একটা কোষই ফাংশনাল থাকবে, যেটা নর্মাল টাইপ। এবং এইটাই কিন্তু এই একটা কোষ কবার, একটা কোষকে কবার মাইটোসিস বিভাজিত হলে 8খানা নিউক্লিয়াই হবে, একটা নিউক্লিয়াই থেকে 3বার মাইটোসিস বিভাজনের ফলে 8টা নিউক্লিয়াই ওয়ালা এই এমব্রায়োস্যাকটা তৈরি করবে। অর্থাৎ এই যে 4টে হ্যাপ্লয়েড কোষ তৈরি হলো, তার মধ্যে 3টে বিনষ্ট হয়ে গেল, যেটা কমন টাইপ, যেটা আগের দিনও বুঝিয়েছি। মাত্র একটা অ্যাক্টিভ ফাংশনাল থাকছে, কার্যকরী থাকছে, এবং সেই কার্যকরী হ্যাপ্লয়েড কোষটা 3বার মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিন্তু 8টা নিউক্লিয়াই বিশিষ্ট পুরো এমব্রায়োস্যাকটা গঠন করলো। একটা, কটা হ্যাপ্লয়েড কোষ থেকে তৈরি হচ্ছে? একটা, তাই এর নাম মনোস্পোরিক এমব্রায়োস্যাক। মোনো মানে এক। এইবার 100 মিলিয়ন কোশ্চেন, যে কোন গ্যামেট, কোন হ্যাপ্লয়েড কোষটা ফাংশনাল হবে? এগুলো তো সব মেগাস্পোর, কোন মেগাস্পোরটা ফাংশনাল থাকবে, কার্যকরী থাকবে? যদি আমরা এইভাবে আঁকি যে এরকম 4টে মেগাস্পোর হ্যাপ্লয়েড, যারা, কারণ মিওসিস হলে মেগাস্পোর তৈরি হয়, হ্যাপ্লয়েড যেগুলো সেগুলো মেগাস্পোর, সেইটা ডিভিশনের মাধ্যমে তৈরি করছে। এই যে মেগাস্পোর কোনটা? এইটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, নিচের দিকটা এই যে এইটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, আর উল্টো দিকটা হচ্ছে ডিম্বক মূল। কোন মেগাস্পোরটা অ্যাক্টিভ থাকছে? যদি ডিম্বক মূলের মেগাস্পোরটা অ্যাক্টিভ থাকে, কখনো কখনো কিছু গাছে দেখা যায় যে কোন মেগাস্পোরটা ডিভিশন করবে? ডিম্বক মূলের কাছে থাকা মেগাস্পোর। এই ডিম্বক মূলের কাছে থাকা মেগাস্পোরটা ডিভাইড করে
এই 8টা নিউক্লিয়াই বিশিষ্ট এমব্রায়ো স্যাকটা গঠন করছে। যদি দেখি এই সবুজ দিয়ে মার্কিং করেছি ডিম্বক মূলের কাছে, বাকি নিচের 3টে বিনষ্ট হয়ে যাচ্ছে। যদি দেখি এই টাইপটাকে বলা হয় পলিগোনাম টাইপ। কি বলে? পলিগোনাম টাইপ, POLYGONUM, পলিগোনাম টাইপ। বাংলায় লিখলেও ভেঙে ভেঙে লিখতে হবে পলিগোনাম, পলিগোনাম টাইপ। এবং এই যে মনোস্পোরিক এমব্রায়ো স্যাক, যেখানে একটা মেগাস্পোর বিভাজিত হয়ে 8 নিউক্লিয়াই যুক্ত এমব্রায়ো স্যাক গঠন করছে, বাকি 3টে বিনষ্ট হয়ে যাচ্ছে, তাকে বলছি মনোস্পোরিক। এবং কোন মেগাস্পোরটা ডেভেলপ করছে? ডিম্বক মূলের কাছে থাকা মেগাস্পোরটা ডেভেলপ করছে হতে পারে। একটা এক্সাম্পল কি? পলিগোনাম। পলিগোনাম উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এক্সাম্পলটা মনে রাখতে হবে। ইয়েস, চ্যালাজা অভিমুখে প্রবেশ করতে পারে, আরো অনেক অভিমুখে প্রবেশ করতে পারে, সেই সমস্ত পড়ব। আবার অনেক সময় দেখা যায় যে এই যে ডিম্বক রন্ধ্র মাইক্রোপাইল, এই মেগাস্পোরটা ডেভেলপ করছে, বাকি 3টে বিনষ্ট হয়ে যাচ্ছে। মানে ডিম্বক রন্ধ্রের কাছের মেগাস্পোরটা এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্টে সাহায্য করছে। স্যার বেঙ্গলি টার্ম মেগাস্পোর, মেগাস্পোর তো মেগাস্পোর মানে স্ত্রী রেণু, আর মাইক্রোপাইল মানে হচ্ছে ডিম্বক রন্ধ্র। পলিগোনামের আবার বাংলা হয় না, পলিগোনাম তো একটা স্পিসিসের নাম। এই টাইপটাকে ডিম্বক মূলের কাছে বা চ্যালাজাল এন্ডের কাছে থাকা মেগাস্পোরটা যদি ডেভেলপ করে, সেইটাকে বলে পলিগোনাম টাইপ। কারণ পলিগোনাম গাছে এই ঘটনাটা ঘটতে দেখতে পাওয়া যায়। পলিগোনাম হচ্ছে এক্সাম্পলটা, উদাহরণটা মাথায় রাখতে হবে। আর ডিম্বক রন্ধ্রের কাছের মেগাস্পোরটা যদি এমব্রায়ো স্যাকটা ডেভেলপ করে, বাকি 3টে বিনষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলি আমরা ইনোথেরা টাইপ। OENOTHERA আন্ডারলাইন, ইনোথেরা। ইনোথেরাও এমন একটা গাছ যাতে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। ডিম্বক রন্ধ্রের মেগাস্পোরটা পুরো এমব্রায়ো স্যাক ভ্রূণস্থলীটা ডেভেলপ করছে, বাকি 3টে বিনষ্ট হয়ে যাচ্ছে। কাদের মধ্যে? ইনোথেরা। মনে থাকবে, এই এক্সাম্পল গুলোই কিন্তু মনে রাখার বিষয়। বাকিগুলো তো ছবি এঁকে এঁকে করে দিচ্ছি, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে মাথায় বসে যাবে। ক্লিয়ার তো? বলো জলদি। হ্যাঁ, ইনোথেরা এক্সাম্পল, অবশ্যই ইনোথেরা, এটা মনে রাখতে হবে। বাংলায় লিখলেও ইনোথেরা এইভাবেই লিখতে হবে। এটা একটা গাছের বিজ্ঞানসম্মত নাম। এইটা হচ্ছে এক্সাম্পল কিসের? যখন ডিম্বক রন্ধ্রের কাছে থাকা মেগাস্পোরটা এমব্রায়ো স্যাক গঠন করছে, আর বাকি ওপরের 3টে নষ্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কোনো সমস্যা নেই? এই এক্সাম্পল গুলো বইতে খুঁজে পাচ্ছি না, দরকার নেই তো, আমি তো বলে দিচ্ছি। পলিগোনাম বোধহয় আছে, খুব ভুল না করলে। হ্যাঁ, পলিগোনাম আছে, আমি ইনোথেরাটাও বলে দিলাম। অনেক সময় এইবার এক্সেপশন গুলো, এইগুলো তো নর্মাল। এটাই তো আগের দিন দেখিয়েছি যে একটা মেগাস্পোর গঠন করবে পুরো ভ্রূণস্থলীটা, বাকিগুলো নষ্ট হয়ে যাবে। এটাই তো আগের দিন দেখিয়েছি। যেটা এক্সেপশন, বাইস্পোরিক। কি হচ্ছে? বাইস্পোরিক, বাংলায় লিখলেও বাইস্পোরিক এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাকটা বাংলায় হবে ভ্রূণস্থলী। বাইস্পোরিকে কি হচ্ছে? এই যে এইটা হচ্ছে মাদার সেল, মাতৃকোষ, সেটা মিওসিস, রিডাকশনাল ডিভিশন বা হ্রাস বিভাজন হয়ে সেটা কি করছে? 4টে রেণু তৈরি করছে, মেগাস্পোর। হ্যাপ্লয়েড কটা? 4টে। বাইস্পোরিক, বাই মানে তোমরা কি বলেছো? 2। এক্ষেত্রে একটা অদ্ভুত ঘটনা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে 2টো মেগাস্পোর ফাংশনাল থাকছে, বাকি 2টো বিনষ্ট হয়ে যাচ্ছে। বাইস্পোরিকে 2টো মেগাস্পোর ফাংশনাল থাকছে, বাকি 2টো বিনষ্ট হয়ে যাচ্ছে। আগেরটায় বাকি 3টে বিনষ্ট হয়ে গেছিল, একটা মেগাস্পোর ফাংশনাল ছিল। একটা কোষ থেকে একবার ডিভিশন হলে 2টো নিউক্লিয়াই গঠন হয়, দুবার ডিভিশন হলে
চারটে নিউক্লিয়াই গঠন হয়, 2 থেকে 4টে। 3 নম্বর ডিভিশন হলে 4টে থেকে 8টা নিউক্লিয়াই গঠন হয়। কিন্তু এইখানে দুটো মেগাস্পোর ফাংশনাল, বাকিগুলো কিন্তু ডিজেনারেট করে যাবে। এই যে প্রশ্ন করলে স্যার আপনি মেসোগ্যামির এক্সাম্পলটা দিন, মেসোগ্যামি চ্যালাসোগ্যামি তো পরে এক্সাম্পল দেব, মেসোগ্যামি চ্যালাসোগ্যামি পরে, আগে এমব্রায়ো স্যাক গঠন হোক, তবে পরাগ মিলন হবে, তারপর আজকেই করাবো সেগুলো। কিন্তু ধৈর্য ধরো। এইবার এইখানে কটা আছে? 2টো কোষ কিন্তু অ্যাক্টিভ থাকছে, মানে শুরুতেই থাকছে 2টো কোষ। একবার বিভাজনের মাধ্যমে 2 থেকে 4টে হবে, দুবার বিভাজনের মাধ্যমে 4টে থেকে 8টা নিউক্লিয়াই যুক্ত এমব্রায়ো স্যাক গঠন হবে। তাহলে এক্ষেত্রে কবার ডিভিশন করতে হবে? মাইটোসিস কবার হবে? 2বার, 3বার নয়। তার ফলেই কিন্তু আমরা 8খানা নিউক্লিয়াই যুক্ত এমব্রায়ো স্যাক দেখতে পাবো। মনে থাকবে? 2 ইন্টু, এটা তো এন 2 ইন্টু 4 না, আমি বলছি ইনিশিয়ালি তো 4টেই গঠিত হয়, তার মধ্যে 2টো ফাংশনাল থাকে, 2টো নষ্ট হয়ে যায়। মানে 16টা কেন? কোত্থেকে 16টা হলো? ভালো করে বোঝো। 2টো বিনষ্ট হবে। ভেরি গুড মোহাম্মদ শায়ক। ঠিক আছে, 16টা কোত্থেকে এলো? আগের বার কি হচ্ছিল? 3বার ডিভিশনের দরকার পড়েছিল, কারণ একটাই মেগাস্পোর ফাংশনাল, একটা হ্যাপ্লয়েড, একটাই এন, সেখান থেকে পুরো এমব্রায়ো স্যাকটা গঠন হতে এমব্রায়ো স্যাকে কি 4টে নিউক্লিয়াই থাকে, তাই না? তাহলে আলটিমেটলি 8টা তৈরি হলো। মনে থাকবে না থাকবে না বলো? মনে থাকবে না থাকবে না? এইবার এখানেও লাখ টাকার কোশ্চেনটা হচ্ছে কোন দুটো ফাংশনাল থাকবে? এক্ষেত্রে 2 ইন্টু এন বলা যেতে পারে। এক্ষেত্রে এখানে বলতে হবে যে কোন দুটো ফাংশনাল থাকবে আর কোন দুটো বিনষ্ট হবে। যদি ডিম্বক রন্ধ্রের দিকের মেগাস্পোর 2টো ফাংশনাল থাকে, মানে মাইক্রোপাইলের দিকের যদি মেগাস্পোর 2টো ফাংশনাল থাকে, ডিম্বক রন্ধ্রের দিকে থাকতে পারে, মানে ডিম্বক রন্ধ্রের দিকের মেগাস্পোর 2টো ফাংশনাল থাকলো, ওপরের গুলো নষ্ট হয়ে গেল। তাহলে এইটা কোথায় দেখতে পাওয়া যায়? এন্ডিমিয়ন, ENDYNDMION, এন্ডিমিয়ন নামক এক গাছে। যদি সমস্যা থাকে মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে 22 পরিকে কি হচ্ছে? 2টো নষ্ট হয়ে যাচ্ছে, 2টো অ্যাক্টিভ থাকছে, এটা হচ্ছে 22 পরিক। এইটুকু মনে রাখবে। আর এক্সাম্পলটা এক্ষেত্রে যদি মনে না থাকে, শুধু পলিগোনামটা মনে রাখবে মনোস্পোরিকের, আর এন্ডিমিয়ন মনে রাখার দরকার নেই। ডিম্বক রন্ধ্রের দিকের মেগাস্পোর 2টো থেকে যদি এমব্রায়ো স্যাক গঠন হয়, তাহলে কোথায় দেখা যায়? এন্ডিমিয়নে। আর ডিম্বক মূলের দিকের মেগাস্পোর 2টো যদি ফাংশনাল থাকে, সেগুলো যদি এমব্রায়ো স্যাকটা গঠন করে, তাহলে কোথায় দেখা যায়? পেঁয়াজ, এলিয়াম, পেঁয়াজ রসুন, এলিয়াম সেপা, এলিয়াম স্যাটিভা, এই এলিয়ামটা মনে রাখবে। যদি 2টো মনে রাখতে না পারো, এন্ডিমিয়নটা ভুলে যাবে, শুধু মনে রাখবে এলিয়ামের ক্ষেত্রে 22 পরিক দেখতে পাওয়া যায়, এইটুকু মনে রাখবে। এলিয়ামের ক্ষেত্রে ডিম্বক মূলের দিকের মেগাস্পোর 2টো ফাংশনাল থাকে, আর এন্ডিমিয়নের ক্ষেত্রে ডিম্বক রন্ধ্রের দিকের মেগাস্পোর 2টো ফাংশনাল থাকে। আমি বলে দিলাম একটু এক্সট্রা ইনফরমেশন, মনে ভুলে গেলে ভুলে যাও। ডিম্বক মূল, ডিম্বক রন্ধ্র মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবে এলিয়ামের ক্ষেত্রে 22 পরিক এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট দেখা যায়, 2টো অ্যাক্টিভ থাকে মেগাস্পোর আর 2টো নষ্ট হয়ে যায়। সাঁতরার বইতে নেই, থাকা তো উচিত, কেন নেই? এই যে কে একজন বলল যে এলিয়াম আছে এক্সাম্পলে, ঠিক আছে। এরপর এবার তোমরা তো বুদ্ধি করে বলো, তাহলে টেট্রাস্পোরিক এলিয়াম, টেট্রাস্পোরিক ভ্রূণস্থলী গঠন, এক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে? টেট্রাস্পোরিকের ক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে একটু ভেবে বলো তোমরা।
বলো বলো বলো। টেট্রাস্পোরিকের এই রে টেট্রাস্পোরিক রে এক, বুঝতে পারলাম না। তিনটে অ্যাক্টিভ, তিনটে কেন? টেট্রা মানে কি? টেট্রা মানে 4। ইয়েস, ভেরি গুড আদিলুর, সুদীপ, ঠিক বলেছো। 4টেই অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে মেগাস্পোর মাদার সেল, মাতৃকোষ, সেটার মিওসিস হচ্ছে রিডাকশনাল ডিভিশন হয়ে 4খানা মেগাস্পোর গঠন হচ্ছে, প্রতিটার মতোই। কেউ বিনষ্ট হবে না, কেউ বিনষ্ট হবে না, 4টেই অ্যাক্টিভ থাকবে। 4টে অ্যাক্টিভ থেকে 4টে নিউক্লিয়াই থেকে 8 নিউক্লিয়াই বিশিষ্ট এমব্রায়ো স্যাক গঠন হবে। তার জন্যই তো এ টেট্রাস্পোরিক। এবার তাহলে বলো কটা মাইটোসিসের দরকার? কটা মাইটোসিস কোষ বিভাজনের দরকার? মাইটোসিস কোষ বিভাজন যেখানে একটা অ্যাক্টিভ ছিল, বাকি 3টে নষ্ট, 3বার মাইটোসিস বিভাজনের ফলে 8টা নিউক্লিয়াই পেয়েছি। বাইস্পোরিক 2টো অ্যাক্টিভ ছিল, 2টো নষ্ট হয়েছে, 2বার মাইটোসিস দরকার হয়েছে 8টা নিউক্লিয়াই পাওয়ার জন্য। এখানে 4টেই অ্যাক্টিভ। কবার মাইটোসিস দরকার? ভেরি গুড সবাইকে। কেন 0? কেন 0 হলে তো 4টেই থেকে যাবে, আমার 8টা দরকার। তাহলে মাত্র একবার মাইটোসিস বিভাজন হলেই 4টে থেকে 8টা হয়ে যাবে। বোঝা গেছে? এর 2-3টে এক্সাম্পল মনে রাখবে, 2-3টে এক্সাম্পল। একটা হচ্ছে প্লাম্বাগো, মনে রাখবে, প্লাম্বাগো, BAGO, প্লাম্বাগো একটা গাছের নাম। অ্যাডোক্সা, ঠিক আছে, আর ড্রুসা, DRUSA, ড্রুসা। এই 3টে মনে রাখবে। বা যদি খুব কঠিন লাগে ড্রুসাও মনে রাখার দরকার নেই, প্লাম্বাগো আর অ্যাডোক্সাটা মনে রাখবে, এই দুটো গাছ। ক্লিয়ার? তাহলে যে জিজ্ঞাসা করছিলে যে দাদা সব ক্ষেত্রেই কি 3টে নষ্ট হয়ে যায় আর একখানাই শুধু অ্যাক্টিভ থাকে, সে উত্তর পেয়ে গেছো। প্লাম্বাগো আর অ্যাডোক্সা এই দুটো মনে রাখবে, ঠিক আছে? প্লাম্বাগোটা মনে রাখতে হবে, কোশ্চেনে প্লাম্বাগো দিয়ে কোশ্চেন আসে। ক্লিয়ার? জোরসে বলো। তাহলে মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোগ্যামেটোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, মেগাগ্যামেটোজেনেসিস আমরা কিন্তু বুঝলাম। এইবার আমরা শুধু একবার যে ডিম্বকের যে স্ট্রাকচার, তাহলে ডিম্বক তৈরি হলো। এটা তো ডিম্বক নয়, এটা কি? এটা হচ্ছে এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী। সেটা কোথায় থাকে? ডিম্বকের মধ্যে। ডিম্বকটা কেরাম দেখতে হয় সেটা একটু দেখি। ডিম্বকটা কেরাম দেখতে হয়? এই ভ্রূণস্থলী ডিম্বকের গঠন। ডিম্বক বা যেটাকে আমরা বলি ওভিউল, কি বলি? ওভিউল। ওভিউলের মধ্যে থাকবে ওভাম, ডিম্বাণু। এইটা হচ্ছে ওভারি, এইটা হচ্ছে ডিম্বাণু, বড় করে আঁকছি। পাশের দুটো হচ্ছে সহকারী কোষ, উল্টো দিকে থাকবে হচ্ছে প্রতিপাদ কোষ, এবং মাঝখানে থাকবে হচ্ছে ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াস। কোনো অসুবিধা নেই। এবার এর চারপাশে থাকবে একটা কভারিং, এইরকম কভারিং, একটা কভার করে রাখা থাকে। এই কভারিং এর বাইরে একটা ছিদ্র থাকবে, যেইটাকেই আমি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলছি। স্ট্রাকচার ইজ ক্লিয়ার ছবিতে? না আর লাগবে না, অত এক্সাম্পল জেনে সে তো অনেক বলতে পারি। বা এই টেট্রাস্পোরিকের অ্যাডোক্সা, প্লাম্বাগো, পিনিয়া, ড্রুসা, ফ্রিটিলারিয়া, অনেক এক্সাম্পল হয়, অত মনে রাখার দরকার নেই। শুধু অ্যাডোক্সা আর প্লাম্বাগোটা মনে রাখবে, কোশ্চেন এলে এর থেকেই আসবে। দেখো এটা দেখে নাও, ডিম্বক, এটা হচ্ছে ডিম্বকের গঠন। ডিম্বাশয়ের ভিতরে, ডিম্বাশয় যেটা ওভারি, ডিম্বাশয়ের ভিতরে প্লাসেন্টা দ্বারা, এই যে এইটা হচ্ছে প্লাসেন্টা, যেটা ডিম্বক নাভির সাথে যুক্ত থাকবে। ডিম্বক যুক্ত থাকে, ডিম্বকের অংশগুলো কি? প্রথমে থাকবে হচ্ছে ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্ত, ডিম্বক যে বৃন্তের সাহায্যে
প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে তাকে বলে হচ্ছে ডিম্বক, যে বৃন্তের সাহায্যে প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। ধরো এর পরের অংশটাই হচ্ছে ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্ত মানে আমি যদি পুরো এরকম গর্ভমুণ্ড, এই গর্ভদণ্ড, আর এটা হচ্ছে ডিম্বাশয়, ডিম্বাশয়ের মধ্যে আমি যদি গর্ভাশয়টাকে কাটি, ডিসেক্ট করি, আমরা দেখব যে একটা প্লাসেন্টা আছে, প্লাসেন্টার সাথে এই ডিম্বকটা যুক্ত, যেটাকে ডিসেক্ট করলে আবার ভেতরের এরকম স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাবো। তাহলে এইটা হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টা যেটা ডিম্বকটাকে ধরে রাখছে। এই যে লম্বা প্লাসেন্টা কি, যেটা আটকে রাখে, প্লাসেন্টা হচ্ছে যেটা ওভারির সাথে আটকে রাখছে ডিম্বাশয়টাকে, ডিম্বকটাকে ডিম্বাশয়ের মধ্যে আটকে রাখছে। ওভিউল বা ডিম্বকটাকে এই গোটা ডিম্বাশয়ের সাথে যে দণ্ডাকার অংশটা আটকে রাখছে। এইবার তুমি যদি এইখানে দেখো, এই ডিম্বকটা ভালো করে দেখলে এই রকম, তার ভেতরের স্ট্রাকচারটা আবার এই রকম। এই ঠিক ধরো এইটা প্লাসেন্টা, ঠিক যে জায়গাটায় প্লাসেন্টার সাথে এই ডিম্বকটা আটকে রয়েছে সেটাকেই বলা হচ্ছে ডিম্বক বৃন্ত। ঠিক এই জায়গাটায় যেটা প্লাসেন্টাটার সাথে আটকে রাখছে তাকে বলছি ডিম্বক বৃন্ত, ফিউনিকল, ইংলিশে বললে ফিউনিকল। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিম্বক বৃন্ত, যেটা প্লাসেন্টার সাথে আটকে রেখেছে, ডিম্বক বৃন্ত বা ফিউনিকল। এরপর থাকে ডিম্বক নাভি বা হাইলাম। ঠিক ডিম্বক বৃন্তর ওপরের অংশটা হচ্ছে ডিম্বক নাভি, ডিম্বক নাভি বা হাইলাম। ডিম্বকের যে অংশ ডিম্বক বৃন্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে ডিম্বক নাভি। মানে প্লাসেন্টার সাথে যুক্ত কে থাকবে? ডিম্বক বৃন্ত। ডিম্বক বৃন্তর সাথে তারপরের যে অংশটা যুক্ত থাকবে তাকে বলছি ডিম্বক নাভি বা হাইলাম। একটা সন্তান তার নাভির মাধ্যমেই কিন্তু প্লাসেন্টার সাথে তার মাতৃদেহের সাথে যুক্ত থাকে, তাই না? যখন গর্ভে থাকে ঠিক অ্যাজ ইফ যেন সেরকমই, যে যে অংশটার সাথে তার মাতৃ উদ্ভিদের গর্ভাশয়ের সাথে যুক্ত আছে তাকে বলছি ডিম্বক নাভি বা হাইলাম। ঠিক আছে, সব আছে বইতে, সব আছে, খুঁজতে হবে। ডিম্বক নাভির ঠিক ওপরের যে অংশটা, যেখানে ডিম্বাণু মূলত যেদিকে থাকে তার ঠিক উল্টো দিকটা, যেটা বেস, যে কোনো বেসকে আমরা কি বলি? ডিম্বক মূল, ডিম্বক মূল বা চ্যালাজা, ডিম্বক মূল বা চ্যালাজা। ডিম্বকের যে স্থানে ডিম্বক ত্বক এবং ভ্রূণ পোষক যুক্ত হয়, এই যে ডিম্বকের ত্বক আর ভ্রূণ পোষক কলা, সেগুলো আসছি। এই যে ডিম্বক ত্বক আর ভ্রূণ পোষক কলাগুলো এসে যুক্ত হচ্ছে একে অপরের সাথে, ঠিক ডিম্বক নাভির ওপরের অংশটা, তাকে বলছি আমরা ডিম্বক মূল, বেস অফ দ্য এমব্রায়ো, চ্যালাজা, চ্যালাজাল এন্ড। ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক হচ্ছে ডিম্বকের দুটো আবরণকে ডিম্বক ত্বক বলে, দুটো স্তরে বিশিষ্ট, তাকে বলে বাইটেগমিক, সাধারণত বাইটেগমিক হয়। ঠিক আছে, এই দুটো হচ্ছে, দুটো কি, এই দুটোই যে লেয়ার, যেটা দেখো ডিম্বকটাকে ঢেকে রেখেছে এরকম হাতের মতো করে ঢেকে রেখেছে, ডিম্বক মূলের দিকে থাকে হাইলাম, ইয়েস ঠিক, হাতের মতো ঢেকে রেখেছে, এটা হচ্ছে ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক, মনে থাকবে। এইবার ডিম্বক ত্বক নিয়ে একটু গল্প আছে। সেইটা হচ্ছে, গল্পটা কি, কখনো কখনো, ফর মোস্ট অফ দ্য কেসেস, ম্যাক্সিমাম সময়ই আমরা দেখতে পাবো এই যে ডিম্বকের যে আবরণ, সেটা তো সবার ক্ষেত্রেই থাকবে, সবার ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দেখো দুটো লেয়ার আঁকছি, এই একটা লেয়ার হলো, এই আবার আঁকলাম দ্বিতীয় লেয়ার, মানে দ্বিস্তরীয় একটা আবরণ, রাইট? এঁকেছি এরকম, ঠিক আছে।
আবার কিছু কিছু ক্ষেত্রে একটাই স্তর থাকে, দুটো স্তর থাকে না। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো ডিম্বক ত্বকও থাকে না। এক্সাইনার ইনটাইন এগুলো নয়, ওটা ছিল পরাগরেণুর গল্প বাবা। এক্সাইনার ইনটাইন এই এখানে নেই, ওটা ছিল পরাগরেণুর গল্প। এটা হচ্ছে ডিম্বক ত্বক, ত্বকের ভিত্তিতে যে প্রকারভেদ। এই যে ডিম্বক ত্বক, যেটাকে বলে ইনটেগুমেন্টস, ইনটেগুমেন্টস ইনটেগুমেন্টস বা ডিম্বক ত্বক, দুটো, সাধারণত দুটোই থাকে। ডিম্বক ত্বকের আরেকটা নাম হচ্ছে টেগমা। তার জন্য সাধারণত এই দুটো লেয়ার থাকে, এই একটা লেয়ার, দুটো লেয়ার, বহিস্তক অন্তস্তক। বাই মানে দুই, তাই একে বলবো বাইটেগমিক এমব্রায়ো। কি বলবো? বাইটেগমিক। মালভেসি ফ্যামিলির, মালভেসি গোত্রের উদ্ভিদদের ক্ষেত্রে এই বাইটেগমিক দেখতে পাওয়া যায়। মালভেসি ফ্যামিলির সমস্ত উদ্ভিদ, মালভেসি ফ্যামিলি কি হ্যান ত্যান পড়েছো ক্লাস 11-এ তোমরা, মালভেসি ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাওয়া যায়। আবার কারুর কারুর কি বলেছি, একটাই ডিম্বক ত্বক থাকে, তাকে বলে ইউনিটেগমিক। ইউনিটেগমিক কোন ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সোলানেসি, অ্যাকান্থেসি। সোলানেসি, সোলানেসির উদ্ভিদ সোলানাম টিউবেরোসাম, আলু। সোলানাম মেলঞ্জিনা, বেগুন। সোলানেসি ফ্যামিলির উদ্ভিদ। অ্যাকান্থেসি ফ্যামিলির উদ্ভিদ, এদের ক্ষেত্রে দেখা যায় ইউনিটেগমিক। আর বেচারা কারুর গরিব মানুষ, শীতকালে কম্বল জোটেনি, কোনো আবরণী নেই, তাকে বলে অ্যাটেগমিক। কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সান্টালেসি ফ্যামিলির উদ্ভিদের ক্ষেত্রে, গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? কোনো সমস্যা না থাকারই কথা, সোজা জিনিস। প্রতিটা ডিম্বকের ওপরে একটা ছিদ্র থাকে, তাকে বলে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এবং এই যে ডিম্বক ত্বকের ভেতরে একটা লেয়ার আছে, দেখতে পাচ্ছ না? এই যে ডিম্বক ত্বকের, শেড করে দিচ্ছি, ডিম্বক ত্বকের ভেতরে একটা লেয়ার আছে, এই যে শেড করলাম। এই রে, ওইটুকু তো মনে রাখতে হবে, তাও তো 11-এর মতো নয় যে অত ফ্যামিলি অত নাম মনে রাখতে হচ্ছে। ব্যাপারগুলো তো ভিজুয়ালাইজেশনের, ছবিগুলো মনে রাখলেই তোমার মনে থেকে গেল। তাও তো 11-এর থেকে কমে, এইটুকু তো মনে রাখতে হবে, কি বলো? তাহলে এই যে ত্বক, ডিম্বক ত্বকের নিচে একটা কলা টিস্যু দেখতে পাচ্ছি, এই টিস্যুটা কি? ডায়াগ্রাম বেসড কোশ্চেন আসতে পারে। এই টিস্যুটা কার কাজ কি? এই ভ্রূণটা যখন বিকশিত হবে, এই টিস্যুটাই বিভিন্ন নিউট্রিয়েন্ট সাপ্লাই করবে, ভ্রূণটাকে পোষণ করবে। এইটাকে বলি ভ্রূণ পোষক কলা। এই ডিম্বক ত্বকের ভেতরের যে কভারিংটা, এইটাকে বলি ভ্রূণ পোষক কলা, বা ইংরেজিতে বলে নিউসেলাস। নিউসেলাস। এবং সব শেষে মাঝখানে থাকে কে? আসল জিনিসটা, সেটা হচ্ছে ভ্রূণস্থলী, এমব্রায়ো স্যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভ্রূণ পোষক কলার মধ্যে থাকছে। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, এই ভ্রূণ পোষক কলা আর ডিম্বক ত্বক, ডিম্বক মূলে এসে কিন্তু মিলে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ডিম্বক মূলটা হচ্ছে সেইটা যে যেখানে এসে ভ্রূণ পোষক কলা ডিম্বক ত্বক মিলিত হয়। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমরা আগেই ডিটেলসে আলোচনা করেছি, সেটা হচ্ছে ভ্রূণস্থলী, বা যারে আমরা কই এমব্রায়ো স্যাক। সব থেকে ইম্পর্টেন্ট। মোট 4 প্রকার নিউক্লিয়াস থাকে। 4 প্রকার। কি কি? ডিম্বাণু থাকে, ডিম্বাণু হ্যাপ্লয়েড কটা থাকে? একটা। ঠিক আছে, তার সাথে থাকে
নির্ণীত নিউক্লিয়াস মাঝে থাকে, ডেফিনেটিভ নিউক্লিয়াস। সেটা কিরকম? নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড, কটা থাকে? একটা। আর কি থাকে? সহকারী কোষ থাকে, যাকে আমরা বলি সাইনার্জিডস। এরাও হচ্ছে হ্যাপ্লয়েড, কটা থাকে? দুটো। ডিম্বাণুর দুই সখী দুপাশে থাকে। আর প্রতিপাদ কোষ, অ্যান্টিপোডাল সেল, হ্যাপ্লয়েড, ডিম্বাণুর উল্টো দিকে থাকে, তিনজন। ক্লিয়ার? বলো, ক্লিয়ার তো? জলদি জলদি জলদি, সোজা সোজা এবার তো আরো সোজা টপিক এখন যেটা আমরা পড়বো। ছোটবেলা থেকে যে কলক্ষবার আর পড়বো এটা? দাদা আমারটা বলো। আদিলুর বলছো কি বাবা? দাদা মাইক্রো তো মেলের ক্ষেত্রে হয়, তাহলে তো এটা মেগা পাইল হবে না। উফ, সে তো স্পোর আর গ্যামেটের ক্ষেত্রে বলেছি। স্পোর আর গ্যামেটের ক্ষেত্রে মাইক্রোস্পোর মানে পুংরেণু, মাইক্রোগ্যামেট মানে পুংগ্যামেট। মেগাস্পোর মানে স্ত্রী রেণু, মেগা গ্যামেট মানে ডিম্বাণু, স্ত্রী গ্যামেট। ওভারঅল নোটস গুলো চেষ্টা করছি রোববারের মধ্যে। ব্লু বুকে দেয়া আছে? হ্যাঁ দেয়া থাকার কথা, তো একটু খুঁজে নাও। আমি সবসময় যে বইয়ের সিকোয়েন্স অনুযায়ী পড়াবো তা কিন্তু নয়। তার কারণ পরপর ঘটনা প্রবাহ যেমন ভাবে হয় একটা জীবজগতে, সেই অনুযায়ী পড়াবো, যাতে তোমাদের কাছে ভিজুয়ালাইজ গুলো দেখো পরপর। আগে মেগাস্পোর ডেভেলপমেন্ট পড়লাম, পরাগ রেণু, তার মধ্যে কিভাবে মেল গ্যামেট পুং গ্যামেট তৈরি হয় দেখলাম। তারপর আবার এখানে মাইক্রো মেগা এই মাইক্রো গ্যামেট গ্যামেটোজেনেসিস, তারপর মেগাস্পোরোজেনেসিস দেখলাম। সেখান থেকে কিভাবে মেগা গ্যামেটোজেনেসিস হয়, ডিম্বাণু গঠিত হয়, সেটা দেখলাম। তাই তো? এরপর কি হবে? তার মানে কোনো এক ফুলের অ্যান্থারে তৈরি হয়ে গেল কি? পরাগরেণু। এবং পরাগরেণুর মধ্যে রয়েছে দুখানা পুং গ্যামেট। তৈরি হয়ে গেছে, রেডি করে ফেলেছি। আলাদা আলাদা করে লিখবো। আচ্ছা আলাদা আলাদা করে লিখবো। পরাগরেণু তৈরি হয়ে বসে আছে। আবার অন্যদিকে সেই ফুলেরই বা সেই গাছের অন্য ফুলের বা একই প্রজাতির অন্য গাছের কোনো এক ফুলে এই পরাগরেণুর জন্য কাতর চিত্তে অপেক্ষা করে বসে আছে একজন ডিম্বাণু, তার দুই সখী সহকারী কোষ, তিনজন প্রতিপাদ কোষ আর নির্ণীত নিউক্লিয়াসের সাথে। এই অবধি আমরা রেডি করে ফেলেছি, রাইট? কিন্তু এটা পরাগধানী, এটা পুংদণ্ড, এটা গর্ভমুণ্ড, এটা গর্ভদণ্ড, এটা গর্ভাশয়। কাল কি বোর্ডসের ক্লাস হবে? হ্যাঁ কালকে বোর্ডসের ক্লাসই হবে। আগে একটা চ্যাপ্টার শেষ হবে, তারপর নিটের ক্লাস শুরু হবে। রেডি? এরপর আমাদের কি করতে হবে? মানে আমাদের করতে হবে না, প্রকৃতিতে কি ঘটবে? এই পরাগরেণু ভাসতে 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 গিয়ে পড়বে এই গর্ভমুণ্ডের ওপর, যাকে আমরা বলি কি? পরাগ মিলন বা পলিনেশন। পরাগ মিলন বা পলিনেশন। ঠিক আছে? ক্লিয়ার?
ক্লিয়ার? ওকে 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 ওকে, চলো তাহলে সংজ্ঞা টঙ্গা আমাদের মুখস্থ করার ব্যাপার নেই, আমাদের শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার কি? এই একটা গাছে কি হতে পারে, এই একটা ফুল রয়েছে, তার একটা গর্ভমুণ্ড আছে এবং পুংকেশর রয়েছে। সেই গাছেই আরেকটা ফুল রয়েছে, তারও গর্ভকেশর রয়েছে, পুংকেশর রয়েছে, একই প্রজাতির। এবার আম গাছের পরাগরেণু তো আর জাম গাছে গিয়ে পড়লে পরাগ মিলন হবে না, তাহলে প্রজাতিটা এক রাখতে হবে। তাহলে একই প্রজাতির আম গাছ হলে দুটোই আম গাছ, একই প্রজাতির অন্য একটা গাছেও কিন্তু ফুল ফুটেছে। তাহলে আমরা তিন ধরনের পরাগ মিলন মূলত দেখতে পাই, তাই না? তিন ধরনের পরাগ মিলন আমরা দেখতে পাই মূলত। এইবার এক্ষেত্রে যদি একটি গাছের একই ফুলের পুংকেশর থেকে পরাগরেণু সেই একই গাছের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগ মিলন করতে পারে, আবার একটি গাছের একটি ফুলের পুংকেশর থেকে পরাগরেণু সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে পরাগ মিলন করতে পারে। আবার একটি গাছের একটি ফুলের পুংকেশরের পরাগরেণু বাহকের মাধ্যমে ভেসে গিয়ে একই প্রজাতির অন্য গাছের একটি ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়ে পরাগ মিলন করতে পারে। তো পারে, ক্লাস 10-এ পড়েছি। এই তিনটে টাইপ আমাদের পড়তে হবে। এসেনশিয়ালি 3 নম্বরটাকে আমরা বলি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ। আর এই 1 নম্বর যে টাইপটা, এই 1 নম্বর যে টাইপটা সেটাকে বলি অটোগ্যামি, স্বপরাগযোগ পড়ে। আর 2 নম্বর টাইপটা যে গাছটা একই কিন্তু ফুল আলাদা, তাকে আমরা বলি গেইটেনোগ্যামি। এই দুটোই হচ্ছে স্বপরাগযোগ, সেলফ পলিনেশন, জেনোগ্যামি অর অ্যালোগ্যামি। এখন আমরা দেখব জেনোগ্যামি আর অ্যালোগ্যামিটাও একটু আলাদা, সেটাই আসবো। তাহলে স্বপরাগযোগ বুঝেছি। স্বপরাগযোগ যে একই গাছের মধ্যে পরাগ মিলন, তাকে আমরা বলছি স্বপরাগযোগ। বিভিন্ন গাছে দেখা যায়, যেমন শিম, টমেটো, সন্ধ্যা মালতী, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, মিরাবিলিস জালাপা, সন্ধ্যা মালতী। স্বপরাগযোগের ক্ষেত্রে কিভাবে, এবার একটা ভালো করে জিনিস ভাবো যে একই গাছের মধ্যে পরাগ মিলন হচ্ছে, কি কি ঘটনা ঘটলে এই জিনিসগুলো ঘটতে পারে, এর সুবিধাগুলো কি বা এর বৈশিষ্ট্যগুলো কি? সেটা হচ্ছে, দেখো অনেক ক্ষেত্রে আমরা দেখব এই যে গর্ভকেশর, পরাগধানী আর গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হচ্ছে না, আলাদা আলাদা সময়ে পরিণত হচ্ছে। তাহলে তো স্বপরাগযোগ হবে না। তাহলে স্বপরাগযোগ কখন হবে? এসেনশিয়াল ক্যারেক্টারস গুলো কি? পরাগধানী আর গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হতে হবে, একই সময়ে পরিণত হয়, ম্যাচিওর করে একই সময়ে, যাতে একই সাথে পরাগরেণুটা গিয়ে ম্যাচিওর পরাগধানী হচ্ছে, মানে সেখান থেকে পরাগরেণু বেরোচ্ছে, সেটা গিয়ে গর্ভমুণ্ডে পড়লে সে পরাগ মিলন করতে পারবে। ম্যাচুরিটিটা একই সময় হতে হবে।
এটার ক্ষেত্রে কি একই ফুলে পরাগ মিলন হতে পারে, বা একই গাছের ভিন্ন ফুলে সেখানেও কিন্তু পরাগ মিলন করতে পারে, তাহলেও সেটাও স্বপরাগযোগ, কারণ গাছটা একই। ফুলগুলো আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে, ক্লোজড থাকবে। এই যে গর্ভমুণ্ড, পুংকেশর আর পাপড়িগুলো এইরকম ঢেকে রয়েছে, যেসব ফুলে আমরা দেখি এরকম ঢেকে থাকে, পুরো মেলে যায় না, খুলে যায় না, খুলে যায় না। একই হবে হোক না, বুঝতেই তো পারছো, একটু ঢেকে থাকে কেন? কারণ খুলবে কখন? যখন বাহকের দরকার। স্বপরাগযোগ যদি একই ফুলে হয়, তাহলে ফুলটা যদি বন্ধ থাকে তবেই স্বপরাগযোগ হবে, অন্য ফুলটা একটু বন্ধ থাকলো তবেই তো বাইরের পরাগরেণু এসে আসতে পারবে না, বাইরের পরাগরেণু অন্য ফুলের পরাগরেণু আটকে যাবে। এইটা আমরা দেখতে পাবো এদের ক্ষেত্রে। আরেকটা কি, বা অবশ্যই ফুলগুলি কেরাম হবে উভলিঙ্গ, বাইসেক্সুয়াল, মানে একই ফুলে গর্ভকেশর পুংকেশর থাকতে হবে, নালে স্বপরাগযোগ হবে কি করে? না, বাহকের খুব একটা দরকার নেই, কারণ অনেক সময় এমনই মেকানিজমটা যে পরাগধানীগুলো এসে গর্ভমুণ্ডে টাচ করে, তখনই পরাগ মিলন হয়ে যায়, ফিজিক্যালি টাচ করে, অনেক সময় দেখা যায়। এক্ষেত্রে কি হয়, পরাগরেণুর অপচয় ঘটে না, পরাগরেণুর অপচয় ঘটে না। এ বাবা, সে কি, সেটা তাহলে জানাওনি কেন? আর কি, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয় না, কারণ জিন তো একই গাছের ফুলে হচ্ছে তো, তাই না? তার জন্য নতুন বৈশিষ্ট্য আসছে না, মানে গাছটা অপত্য উদ্ভিদ কেরাম হবে, গুণগত মান কম হবে, গুণগত মান ও অভিযোজন ক্ষমতা কম, কারণ নতুন বৈশিষ্ট্য আসছে না তো। তবে তাহলে কি শুধুই অসুবিধা? কোনো সুবিধা নেই। হ্যাঁ, মাতৃ উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে, মাতৃ উদ্ভিদের বিশুদ্ধতা বজায় থাকে। কোনো একজন কৃষক, তার কাছে এমন একটা প্রজাতির উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদটায় খুব ভালো ফলন হয় গাছটায়, সে কি চাইবে তা অন্য পরাগরেণু এসে পরাগ মিলন করে তার উদ্ভিদটার বিশুদ্ধতাটা নষ্ট করে দিক? হয়তো ফলন কমে গেল, নতুন বৈশিষ্ট্য আসতে গিয়ে হতেই পারে। তাহলে বিশুদ্ধতা বজায় থাকে। ক্লাস 10-এ পড়া, এই যে কালকে বলেছি বারবার যে ক্লাস 10-এর পড়াগুলো একটু রিভাইজ করে এসো, আগের ক্লাসে বলেছিলাম, নিশ্চয়ই তোমরা করনি। ও না, তোমাদের তো বলিনি, 11কে বলেছিলাম। 11-এর ক্লাস করাচ্ছি, কোর্স দিয়ে শুরু করেছি। তোমাদের তো কোর্সটা এত তাড়াহুড়ো করতে হয়েছিল কারণ কোর্সটা শেষে ছিল, এবারে করেছি কি কোর্সগুলো দিয়ে আগে পড়িয়েছি। কোর্সটা তাও একটু বোঝার জিনিসপত্র আছে, সেল এটা কি বলে সেল বায়োলজির অংশগুলো। ক্লাস 11-এ উঠে গেছি আমরা, 11-এর ক্লাস করছি। একজন জিজ্ঞাসা করছে, দাদা হেটারোক্রোমাটিন কি আর ইউক্রোমাটিন কি, ক্রোমোজোম ক্রোমাটিন জালিকা কি? অথচ কয়েকদিন আগেই, 1 মাসও বোধহয় হয়নি,
নাকি 1 মাস মতো জাস্ট হয়েছে? মাধ্যমিক হলো, তাই না? আজকে কটা টপিক? আজকে দেখা যাক না কটা টপিক। 8:30 এখনো 1 ঘন্টা আছে আমাদের কাছে, নো প্রবলেম, অনেকগুলো টপিক হবে। তাহলে এই স্বপরাগযোগ উদ্ভিদের দুটো টাইপ আমরা জানি। স্বপরাগযোগ উদ্ভিদে দুটো টাইপ। এই ভিডিওগুলো আবার ইউটিউবে যাবে, 11 ওরা বলবে আমাদের নামে কমপ্লেন করছিলে। স্বপরাগযোগ বা সেলফ পলিনেশন তোমরা জানো টাইপগুলো, তাই না? বলো দেখি। ক্লাস 11-এর, আচ্ছা বলো টাইপগুলো কি স্বপরাগযোগের? বলো বলো বলো। ইয়েস, অটোগ্যামি। আর অটোগ্যামি আর 1 আর 3টা বলবো? কোনটা বাবা? 1 আর 3। 1-এ কি বলেছি? পরাগধানী ও গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয়। ইতর পরাগযোগের ক্ষেত্রে অনেক সময় দেখব কি, ইতর পরাগযোগের ক্ষেত্রে কি হয়, ইতর পরাগযোগের ক্ষেত্রে অন্য দুটো ফুলের পরাগরেণু পরস্পর মিলিত হয়, নিজের মধ্যে তো হয় না ইতর পরাগযোগের ক্ষেত্রে, তাই না? ইতর পরাগযোগের ক্ষেত্রে দেখব একটা গাছের একটা ফুলে গর্ভমুণ্ডটা ম্যাচিওর করেছে, কিন্তু পুংকেশরটা তখনও ম্যাচিওর করেনি, রুডিমেন্টারি। আবার অন্য গাছের আরেকটা ফুলে দেখব পরাগধানীগুলো মানে পুংকেশরগুলো ম্যাচিওর করেছে, গর্ভমুণ্ডটা তখনও ম্যাচিওর করেনি, রুডিমেন্টারি। তার মানে কি, এটা তখনও ম্যাচিওর করেনি গর্ভকেশরটা, এটার পুংকেশরটা তখনও ম্যাচিওর করেনি। তাহলে এক্ষেত্রে কি স্বপরাগ মিলন সম্ভবই নয়, এক্ষেত্রে ইতর পরাগযোগই হবে। তাহলে অনেক গাছ যারা ইতর পরাগযোগের মাধ্যমে বংশবিস্তার করে, তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক গাছ যারা ইতর পরাগযোগের মাধ্যমে বংশবিস্তার করে, তাদের ক্ষেত্রে এই যে পুংকেশর ও গর্ভকেশর একই সময়ে পরিণত হয় না, ম্যাচিওর হয় না, একই সময়ে ম্যাচিওর করে না, তার জন্য ইতর পরাগযোগ হয়, তাই না? কিন্তু স্বপরাগযোগের ক্ষেত্রে পুংকেশর মানে পরাগধানী, গর্ভকেশরের গর্ভমুণ্ড একই সময়ে পরিণত হয়, তবেই তো স্বপরাগযোগ। একই ফুলের দুটো পুংকেশর আর গর্ভকেশর একই সময় ম্যাচিওর করেছে বলেই তো স্বপরাগযোগের ক্ষেত্রে কি হচ্ছে, যে একই সময় ম্যাচিওর করছে বলেই তো গর্ভকেশরের গর্ভমুণ্ডটাও ম্যাচিওর করেছে, আবার পরাগধানীটাও ম্যাচিওর করেছে। একই সময় ম্যাচিওর করেছে বলেই তো স্বপরাগযোগ সম্ভব, একই সময় পরিণত হয়েছে বলেই, তাই না? আর 3 কি, আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এটাও তো সহজ, যে কোনো কোনো ফুল আমরা দেখব যে এই যে গর্ভকেশর এবং এইভাবে থাকে পুংকেশরগুলো ঠিক গর্ভকেশরের ওপরে, এবং পুরো ফুলের পাপড়িগুলো কিরকম, পুরো ফুলের পাপড়িগুলো এইরকম, মানে ক্লোজড। ক্লোজড তাতে সুবিধা কি, অন্য ফুল থেকে অন্য গাছ থেকে পরাগরেণু এসে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র নিজের পুংকেশর থেকেই পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হবে, বাইরে থেকে ঢুকতে পারবে না, বন্ধ, দলমণ্ডল দিয়ে বন্ধ। এটাই বলা হচ্ছে যে আংশিকভাবে বা সম্পূর্ণরূপে ফুলটা বন্ধ। ঠিক আছে? টেলিগ্রামে এখনো জয়েন করিনি, আজকে করব।
বুঝতে পেরেছো? এই হচ্ছে দুটো পয়েন্ট। চলো, তোমরা সবাই বলেছো চিৎকার করে অটোগ্যামি আর গেইটেনোগ্যামি। ঠিক বলেছো। অটোগ্যামি কি আমরা বুঝেছি, একই ফুলের মধ্যে হয়, একই ফুলে পরাগ মিলন। আর গেইটেনোগ্যামি কি, একই গাছের ভিন্ন ফুলে, দুটো আলাদা ফুলে যদি পরাগ মিলন হয় তাকে আমরা বলি গেইটেনোগ্যামি, তাই না? এই অটোগ্যামির আবার দুটো টাইপ আছে। একটা বলে সমপরিণতি, বা যেটাকে বলে হোমোগ্যামি। আর আরেকটা টাইপ হচ্ছে অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি। অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি, অ্যাকচুয়ালি এটা অনেক ভাবেই হতে পারে, দুটো প্রকার নয়, কৌশল। অটোগ্যামির কৌশলগুলো নিয়ে আলোচনা হচ্ছে এখানে, আমরা লিখি আলাদা করে, লিখেই পড়ি। অটোগ্যামির কৌশল। প্রথম কি হতে পারে? প্রথম যেটা বললাম সমপরিণতি, বা যেটাকে বলে হোমোগ্যামি। সেটা কি হয়, সকল সুদৃশ্য পাপড়িযুক্ত রঙিন ফুলে পুংস্তবক আর স্ত্রীস্তবক পরিণত হওয়ার পর প্রস্ফুটিত না হয়ে স্বপরাগযোগ বা ইতর পরাগযোগের সাহায্য করে, চ্যাসমোগ্যামাস ফুল বলে। এরকম কি বলছে, যে পুংস্তবক আর স্ত্রীস্তবক পরিণত হওয়ার পর প্রস্ফুটিত না হয়ে স্বপরাগযোগে সাহায্য করে, এই রকম স্বপরাগযোগ চ্যাসমোগ্যামাস অর্থাৎ মুক্ত ফুলে ঘটে। গর্ভদণ্ডটি বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ডটি যখন পরিপক্ক পরাগধানী সংলগ্ন হয় তখন পরাগযোগ ঘটে। কি বলছে ভালো করে বোঝাই, সেটা হচ্ছে সিম্পল জিনিস। কি বলছে, যে সুদৃশ্য রঙিন পাপড়িযুক্ত ফুলে প্রথমত সমপরিণতি, ফান্ডামেন্টাল প্রথম জিনিসটা কি, গর্ভমুণ্ড ও পরাগধানী একই সময়ে পরিণতি পাবে, একই সময়ে পরিণতি পাবে, একই সময় পরিণতি পাবে। ঠিক আছে, এইবার এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে পরাগধানী যখন গর্ভমুণ্ডের নিকটে আসে, ভালো করে দুটো আলাদা টাইপ, সমপরিণতির ডেফিনেশনটা কি, গর্ভমুণ্ড আর পরাগধানী একই সময়ে পরিণতি পাবে। স্যার দুটো ফুল ম্যাচিওর হলে কি তাদের মধ্যে ইতর পরাগযোগ হবে না? দুটো ফুল হলে হবে, কিন্তু টাইপটা কি, দুটো টাইপ ভালো করে ফান্ডামেন্টালি, ইতর পরাগযোগ হতে পারে, তার জন্য তো ক্লোজড, তার জন্য তো ক্লোজড, পরিণত পাবে, কিন্তু পরিণত পেয়েই সাথে সাথেই ফুলটা প্রস্ফুটিত হবে না, সাথে সাথেই ফুলটা প্রস্ফুটিত হয়ে গেল এরম হবে না, কিছু পরে হবে, পরাগ মিলনের পরে ফুলটা খুলবে। আর বাট পলিনেশন নেই, হ্যাঁ বাট পলিনেশনও আছে, সব আছে। গর্ভমুণ্ড আর পরাগধানী একই সময় পরিণতি পাবে, এটাকে বলা হচ্ছে সমপরিণতি। তাহলে আলাদাটা কোথায়? আলাদাটা হচ্ছে এইখানে দুটো, এর আবার টাইপ আছে সমপরিণতির। মেজর যে হোমোগ্যামিটা বলি আমরা, সমপরিণতির একটা টাইপ বেসিক্যালি। সমপরিণতি কথাটা হচ্ছে একই সময়ে ম্যাচিওর করবে। এখানে একটা জিনিস কি হচ্ছে, গর্ভদণ্ডটি বৃদ্ধি পেয়ে গর্ভমুণ্ডটি যখন পরিপক্ক পরাগধানীর কাছে আসে, ঠিক আছে, কি হচ্ছে, এই একটা ফুল, ভালো করে ফান্ডামেন্টালটা বুঝবে। ধরো এইখানে ছিল পরাগধানী, পরিণতিটা কিভাবে হচ্ছে, এইখানে হচ্ছে গর্ভমুণ্ড,
ঠিক এখানে কি হলো, গর্ভমুণ্ডটা বৃদ্ধি পেল, বাকি সমস্তটা সেম রইল। বাকি সমস্তটা সেম রইল। এই গর্ভদণ্ডটা বাড়লো লম্বায়, বেড়ে গর্ভমুণ্ডটা পরাগধানীর কাছে এলো। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে কি হচ্ছে ভালো করে ভাবো। এই টাইপে গর্ভদণ্ড বৃদ্ধি পায়, গর্ভদণ্ডটা বাড়ে, তার ফলে কি হয়, গর্ভমুণ্ড পরিণত পরাগধানীর সংস্পর্শে আসে। ক্লিয়ার? এইটাকে আমরা একটা নাম দিয়েছি, এই টাইপটাকে, এটাকে বলে চ্যাজমোগ্যামি। কি বলে? চ্যাজমোগ্যামি। এক্সাম্পল মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে ক্যাথারান্থাস। কি যেন নাম ক্যাথারান্থাস ফুলটা? ক্যাথারান্থাস রোজিয়াস। খুব কমন, চারপাশে দেখা যায়, বাংলা নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এনিওয়েজ, ক্যাথারান্থাস ফুল, নয়নতারা, নয়নতারা, ইয়েস, নয়নতারা, ক্যাথারান্থাস। গর্ভমুণ্ডটা বেড়ে পরাগধানীর কাছে আসছে। ক্লিয়ার? এইটা একটা টাইপ সমপরিণতি, যে একই সময় ম্যাচিওর হচ্ছে। আবার উল্টোটাও হয়। কি? উল্টোটা হচ্ছে পরাগদণ্ড থেকে পরাগধানী, মানে এইখানে ছিল গর্ভমুণ্ড, এইখানে ছিল কি হচ্ছে, ভালো করে ডিফারেন্সটা বোঝো। পুংদণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভমুণ্ডের নিকটে এসে পরাগ মিলন করছে। ক্লিয়ার? এটা কিন্তু প্রস্ফুটিত হয় পরিণত পাওয়ার কিছু পরে, ফুল ফুটতেও পারে, ফুল নাও ফুটতে পারে, কিন্তু আসল কনসেপ্টটা কি, গর্ভমুণ্ড আর পরাগধানী একই সময় পরিণত হয়, সেটাই হচ্ছে সমপরিণতি। তার দুটো টাইপ, একটা ক্ষেত্রে গর্ভদণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগধানীর কাছে যাচ্ছে, চ্যাজমোগ্যামি, নয়নতারা, ক্যাথারান্থাস। আরেকটায় পুংদণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, পরাগদণ্ডটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরাগধানীটা গর্ভমুণ্ডের কাছে আসছে। পুংদণ্ড বৃদ্ধি পাচ্ছে, তার ফলে কি হচ্ছে, পরাগধানী গর্ভমুণ্ডের কাছে আসে। ক্লিয়ার? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে মিরাবিলিস জালাপা, সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী, এই টাইপটাকে বলে হোমোগ্যামি, এইটাকে বলে হোমোগ্যামি। ক্লিয়ার? বলো। ক্লিয়ার তো? সবার ক্লিয়ার? অ্যাকচুয়ালি এইটা চ্যাজমোগ্যামিন লিখো না,
এইটা হচ্ছে একটা টাইপ আর কি, সমপরিণতির দুটো টাইপ, হোমোগ্যামি বা সমপরিণতির দুটো টাইপ। একটা ক্ষেত্রে বা এইটাও তো হোমোগ্যামির আন্ডারেই পড়ছে। চ্যাজমোগ্যামি আর ক্লিস্টোগ্যামিটা বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে? এইটা হচ্ছে সমপরিণতি। মিরাবিলিসের সন্ধ্যা মালতীতে পরাগধানীটা গর্ভমুণ্ডে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আসছে, আর ক্যাথারান্থাসে গর্ভদণ্ডটা বেড়ে গর্ভমুণ্ডটা পরাগধানীর কাছে যাচ্ছে। স্যার ফুলের ইংলিশ নাম মনে রাখতে হবে, রাখা তো উচিত। নিটের জন্য প্রিপারেশন করছো, ক্যাথারান্থাস আবার ইংলিশ নাম কি? ক্যাথারান্থাস তো ল্যাটিন নেম, সায়েন্টিফিক নেম হতেই পারে, সায়েন্টিফিক নেম দিয়ে দিল, মনে রাখতে হবে না বাবা বলো? আমরা তো এখন 11-12-12-এ পড়ছি, ফলে তো মনে তো রাখতেই হবে। এইবার এইখানে আরেকটা টাইপ হচ্ছে ক্লিস্টোগ্যামি, বা যেটাকে বলছে অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি। অনুন্মিলন খুব সোজা কনসেপ্ট। কি? ফুলগুলো বদ্ধ প্রকৃতির, বদ্ধ প্রকৃতির ফুল। ন্যাচারালি এখানে একটা গর্ভমুণ্ড আছে, তার পাশে রয়েছে পুংদণ্ড। কি হচ্ছে? দলমণ্ডলটা পুরো ফুলটাকে ঢেকে রেখেছে, দলমণ্ডলটা পুরো ফুলটাকে ঢেকে রেখেছে। বাইরের কোনো পরাগরেণু তো এমনিই ঢুকতে পারবে না, ন্যাচারালি স্বপরাগযোগ ঘটবে। ক্লিয়ার? বদ্ধ প্রকৃতির ফুল, ন্যাচারালি এই পরাগ মিলনটা ঘটবে। ক্লিয়ার? এক্ষেত্রে কি হচ্ছে? বৃদ্ধিপ্রাপ্ত গর্ভদণ্ড, গর্ভমুণ্ডকে, গর্ভদণ্ডটাই মূলত, গর্ভদণ্ড সেই মূলত বৃদ্ধি পায়, গ্রহণে সাহায্য করে। বদ্ধ এটাই কি? এইটা ফুলটা খোলা ফুলেও হতে পারে, এটা বদ্ধ প্রকৃতির ক্ষেত্রেও হতে পারে, খোলা ফুলেও হতে পারে। মেন ফান্ডামেন্টাল অটোগ্যামির ফান্ডামেন্টালটা কি? গর্ভমুণ্ড আর পরাগধানী একই সময় ম্যাচিওর করবে। ক্লিস্টোগ্যামির ফান্ডামেন্টালটা কি? ফুলটা বদ্ধ, বন্ধ, ফলত বাইরে থেকে কেউ ঢুকতেই পারবে না। পরাগ মিলন হতে হলে স্বপরাগযোগী হতে হবে, অটোগ্যামি হতে হবে। ক্লিয়ার সবার? যেমন দোপাটি, দোপাটি ফুল গাছ, ইমপেশেন্স বালসেমিনা, শুধু ইমপেশেন্স মনে রাখলেই হবে। কানশিরা, ভায়োলাটা মনে রাখবে, অক্সালিস, ভায়োলা, এগুলো মনে রাখবে, ঠিক আছে? বদ্ধ। আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে কুঁড়ি, কুঁড়ি পরাগ মিলন, বা যেটাকে বলে বার্ড পলিনেশন। কুঁড়ি পরাগ মিলন বা বার্ড পলিনেশন কি হচ্ছে? ফুলটি কুঁড়ি অবস্থায় থাকাকালীন পরাগ মিলন হয়, মানে ফুলটা তখনো ফোটেইনি, কুঁড়ি অবস্থায় থাকাকালীন পরাগ মিলন হচ্ছে, ফুলটা ফোটেইনি। ফান্ডামেন্টালি ক্লিয়ার তো? হোমোগ্যামি সমপরিণতি কি? গর্ভদণ্ড গর্ভমুণ্ড একই সময় ম্যাচিওর করছে, ঠিক আছে? ক্লিস্টোগ্যামি কি? ফুলটা ফোটা অবস্থাতেই ফুলটা হচ্ছে, এটা কিন্তু ফুটে যাওয়া অবস্থা, ফুলটা ফুটে গেছে, কিন্তু তাতেও তার আর্কিটেকচারটা কি? ফুলের যে দলমণ্ডলটা সেটা পুরোটাকে ঢেকে রাখবে, বাইরে থেকে কেউ কিছু ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। ক্লিস্টোগ্যামি। বার্ড পলিনেশন, কুঁড়ি মানে সে বার্ড, এখন মানে সে তো এমনি ঢাকাঢুকি সব, কুঁড়ি অবস্থায় পরাগ মিলন হয়ে যাচ্ছে, তারপর যখন ফুটছে অলরেডি পরাগ মিলন হয়ে গেছে, আর পরাগ মিলনের কিছু নেই। ক্লিয়ার?
যেমন ধান, অরাইজা স্যাটিভা, গম, ট্রিটিকাম এইস্টিভাম, এটসেট্রা। এক্সাম্পল, কুঁড়ি, কুঁড়ি থাকাকালীনই পরাগ মিলন হয়ে যাচ্ছে, তাহলে তো ফুল ফোটা না ফোটার কোনো গল্পই নেই, সে তো এমনি এনক্লোজড। ক্লিয়ার তো টাইপগুলো? বলো। এইখানে দুটো জিনিস শুধু মনে রাখবে, ফুল পরাগ মিলনের ভিত্তিতে সেটা স্বপরাগযোগ হোক ইতর পরাগযোগ হোক, ফুল দু রকমের হয়। একটা কি, একটাকে বলে, এক ধরনের ফুলকে বলে চ্যাজমোগ্যামাস, ফুল। আর একটা এক্ষুনি পড়লে আরেকটাকে বলে ক্লিস্টোগ্যামাস। এটা স্বপরাগযোগ ইতর পরাগযোগের ব্যাপার নয়, ফুল দু রকমের হয় পরাগ মিলনের ভিত্তিতে, চ্যাজমোগ্যামাস, ক্লিস্টোগ্যামাস। চ্যাজমোগ্যামাস ফুল কাকে বলে? যখন উন্মিলিত ফুলে, যখন উন্মিলিত ফুলে পরাগ মিলন হয়, অর্থাৎ ফুলটা ফুটে গেছে, মানে ফুলটা খোলা ফুলে পরাগ মিলন হচ্ছে, উন্মিলিত ফুলে যখন পরাগ মিলন হয় তাকে বলে চ্যাজমোগ্যামাস। ক্লিস্টোগ্যামাস কি? অনুন্মিলিত ফুলে পরাগ মিলন, ক্লিস্টোগ্যামাস। মানে ফুলটা পুরো ওপেনই নয়, তার মধ্যে পরাগ মিলন হচ্ছে, ফুলটার দলমণ্ডল পুরো ফুলটাকে ঢেকে রেখেছে, তার মধ্যে পরাগ মিলন হচ্ছে। ঠিক আছে? তাহলে চ্যাজমোগ্যামাস ইতর পরাগযোগ হতে পারে, স্বপরাগযোগ হতে পারে। ক্লিস্টোগ্যামাস ফুলটা তো খুলছেই না, বাইরে থেকে পরাগরেণু আসবে কোথা থেকে? কেবলমাত্র স্বপরাগযোগ হতে পারে ক্লিস্টোগ্যামাসে। স্যার অটোগ্যামিতে ক্লিস্টোগ্যামি উভয় পরিণত দশায় ঘটে তো? অটোগ্যামি আর ক্লিস্টোগ্যামি, অটোগ্যামিরই তো টাইপ এই ক্লিস্টোগ্যামি, ক্লিস্টোগ্যামিটাও তো অটোগ্যামির টাইপ, সে তো বদ্ধ, তা তো অটোগ্যামি হতে বাধ্য, তাই না? মনে রাখতে হবে বাবা, সাইন্টিফিক নেমগুলো তো একটু মনে রাখতেই হবে। উভয় পরিণত দশায় হয়, ক্লিস্টোগ্যামিটা তো ইটসেলফ অটোগ্যামি একটা, এটা তো অটোগ্যামিরই তিনটে টাইপ বললাম, একটা হোমোগ্যামি, একটা ক্লিস্টোগ্যামি, আর একটা হচ্ছে এই ক্লিস্টোগ্যামি, আর একটা হচ্ছে বাড পলিনেশন। তিনটে হচ্ছে অটোগ্যামিরই কিন্তু টাইপ। ঠিক আছে? আর আরেক ধরনের স্বপরাগযোগ কি থাকে, সেটা হচ্ছে গেইটেনোগ্যামি। এই গেইটেনোগ্যামিটা কি আমরা জানি যে একই গাছের, ও লিখেছি তো, একই গাছের দুটো আলাদা ফুলের মধ্যে পরাগ মিলন, তাকে বলে গেইটেনোগ্যামি। কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়? ঠিক আছে, গেইটেনোগ্যামি মটর, গম, ধান, লাউ, কুমড়ো, এটসেট্রা। ঠিক আছে, ক্লিয়ার? আজকে ফিজিক্স দাদায় ম্যাথ ক্লাস আছে তোমাদের 12-এর, দাঁড়াও দেখছি। দাঁড়াও, তোমরা ততক্ষণ বলো যে এতক্ষণ যা যা বলা হয়েছে ক্লিয়ার কিনা। 12-এর আজকে হচ্ছে বুধবার, আজকে বুধবার তো? হ্যাঁ বুধবার, 6:30 থেকে বায়োলজি। এই ম্যাথ ক্লাস তো নেই, কেমিস্ট্রি ছিল বিকেল 4টে থেকে,
আর কম্পিউটার ছিল দুপুর 2টো থেকে। ম্যাথ ক্লাস আবার কোথায়? খালি এ কথা। হ্যাঁ, লগ আউট হয়ে গেলাম কি করে? হায় হায়। বাবা, নতুন নতুন ব্যাপার স্যাপার হচ্ছে, ভালোই বিষয়। বলো বলো বলো, বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই তো? এই এক্সাম্পল গুলো থেকে যদি একটা অন্তত এমসিকিউ না পাও পরীক্ষায়, তখন এসে আমায় বলবে, দাদা তুমি করালে পরাগ মিলন অতক্ষণ ধরে, কিচ্ছু আসেনি, দেখবে এসে গেছে। ঠিক আছে, স্বপরাগ যোগের সুবিধা কি? স্বপরাগ মিলনের সুবিধা, সুবিধাগুলো কি? প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, আগেই বলেছি। প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, অর্থাৎ কোনো বাইরে থেকে কোনো জিন এসে বিশুদ্ধতাটাকে নষ্ট করতে পারবে না। সংকরায়ন পরীক্ষায় পিওর লাইন বজায় রাখা যায়, ট্রু ব্রিডিং, ট্রু ব্রিডিং বা যেটাকে বলে পিওর লাইন, এটা বজায় রাখা যায়। পিওর লাইন মানে বিশুদ্ধ জীব, বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জীব। বৈশিষ্ট্য বজায় রাখার জন্য শুধু স্বপরাগযোগ করানো হয়। এই যে মেন্ডেল কি করে সব বৈশিষ্ট্য বিশুদ্ধ পেয়েছিল? কারণ মটর গাছ স্বপরাগযোগী উদ্ভিদ। আর কতক্ষণ ক্লাস হবে? 8:30টায় ছেড়ে দেবো। কিন্তু উদ্ভিদ, হ্যাঁ সেটা হয়, অন্য প্রজাতির উদ্ভিদের বা ফুলের দরকার হয় না, অন্য ফুলের প্রয়োজন নেই, এটাও একটা সুবিধে। আর কি? অধিক পরাগরেণুর, প্রচুর পরাগরেণু, অধিক পরাগরেণুর উৎপাদন দরকার হয় না, প্রচুর পরাগরেণু তৈরি করতে হয় না গাছটাকে, বাহকের ওপর নির্ভর করতে হয় না। বাহকের ওপর নির্ভর করতে হয় না। আর কি? উজ্জ্বল বর্ণ বা মকরন্ধ্র গ্রন্থির উপস্থিতির দরকার হয় না, উজ্জ্বল বর্ণ বা মকরন্ধ্র যেটা খায় পতঙ্গরা, এইসবের দরকার নেই। 8:15, ঠিক আছে চেষ্টা করব। এইসবের দরকার নেই, এগুলোও তো তৈরি করতে শক্তির খরচ হয়। স্বপরাগযোগ কিছু মন্দ প্রকৃতির প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়। ঠিক আছে, কিছু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের বিলোপ ঘটায়, এটা মনে রাখবে না, ফালতু কথা। বরঞ্চ যত বেশি স্বপরাগযোগ হবে, কিছু বাজে বৈশিষ্ট্যের, ব্রিডিং মানে সংকরায়ন, ওই যে সংকরায়ন, নোটসটা দেবো বাবা তাড়াতাড়ি, একই ফুলে ঘটে বলে পরাগ মিলনের সফলতার পরিমাণ বেশি। পরাগ মিলনের সফলতার পরিমাণ বেশি, কারণ একই ফুলে উঠছে, ম্যাক্সিমাম সব ফুলই ফলে পরিণত হয়, পরাগ মিলন হয়। আবার কিছু অসুবিধাও ইজ দেয়ার, কিছু অসুবিধাও আছে। দেখো ক্লাস 10-এর পড়াই পড়ছি, নতুন বৈশিষ্ট্য আসে না, নতুন বৈশিষ্ট্যের আগমন ঘটে না, নতুন কোনো বৈশিষ্ট্য আসে না। অপত্য উদ্ভিদ দুর্বল, অপত্য কেমন? দুর্বল প্রকৃতির। আর কি? অপত্য দুর্বল, অভিযোজন ক্ষমতা কম,
বেশি অভিযোজিত হতে পারে না, ঠিক আছে। উন্নত নতুন বৈশিষ্ট্য যেহেতু আর নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে না, যেহেতু তার জন্য উন্নত প্রজাতির আবির্ভাব ঘটে না, উন্নত প্রজাতির আবির্ভাব ঘটে না। অনাক্রম্যতা কম অপত্য উদ্ভিদের, অনাক্রম্যতা কম মানে সহজেই রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়। অঙ্কুরোদ্গম ক্ষমতা কম বীজের। এগুলো হচ্ছে সমস্ত অসুবিধা। রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ঠিক বলেছ। এই যে অনাক্রম্যতা কম, সব ক্লাস 10-এ আমরা পড়েছি। তাহলে আমরা লাফিয়ে লাফিয়ে চলে যাই কোথায়? ইতর পরাগযোগে। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ কোথায় হচ্ছে? যখন পরাগ মিলন কোথায় হচ্ছে? একই প্রজাতির দুটি পৃথক উদ্ভিদের, একই প্রজাতির দুটি পৃথক উদ্ভিদের মধ্যে যদি পরাগ মিলন হয়, কম্প্যাক্ট নোটসই তো দেবো, তার জন্যই তো বানাচ্ছি, একটু সময় লাগছে। একই প্রজাতির দুটো পৃথক উদ্ভিদের মধ্যে যে পরাগ মিলন হয় তাকে বলে ইতর পরাগযোগ। এটাও কিন্তু দুটো টাইপ, ঠিক আছে। এটাও কিন্তু দুটো টাইপ আছে। সেই টাইপগুলো কি কি? এক সেকেন্ড দাঁড়াও। পরাগ মিলনটা 8:15 ছাড়তে গেলে পরাগ মিলনটাই কিন্তু এ করে মানে শেষ হয়ে যাবে আর কি। যাই হোক, পরাগ মিলনটা শেষ করতেই টাইম লেগে যাবে। চলো তাড়াতাড়ি। তাহলে একই প্রজাতির দুটি উদ্ভিদের মধ্যে ঘটছে, এর দুটো টাইপ আছে। একটাকে বলে অ্যালোগ্যামি, আর আরেকটাকে বলে জেনোগ্যামি। একটাকে বলে অ্যালোগ্যামি আর একটাকে বলে জেনোগ্যামি, ঠিক আছে। অ্যালোগ্যামি কি? হ্যাঁ, কারণ গমের বাড পলিনেশন হয় আর গমের গেইটেনোগ্যামি তাহলে কি করে হবে? তার কারণ বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এখানে কৌশলগত কিছু তারতম্য লক্ষ্য করা যায়। অ্যাকচুয়ালি যেটা হয়, গমের ক্ষেত্রে তো ধান গমে ইনফ্লোরেসেন্স থাকে। যখন দেখবে ইনফ্লোরেসেন্স থাকছে একটা, যে এই যে ইনফ্লোরেসেন্স গুলো দেখবে ওপরের ফুলগুলো পরিণত হয়ে গেছে, কিন্তু নিচের ফুলগুলো তখনও পরিণত হয়নি। নিচের ফুলগুলোর ক্ষেত্রে আমরা বাড পলিনেশন দেখতে পাবো এবং ওপরের ফুলগুলোর ক্ষেত্রে জিটনোগামি দেখতে পাবো, ঠিক আছে। দুটো কৌশলই বিভিন্ন গমের কাল্টিভার থাকে, তো প্রজাতি একটা কিন্তু কাল্টিভার আলাদা আলাদা, বিভিন্ন আলাদা। যেমন ধান, যেমন বাসমতি ধান, বা ধরো আরো যে অনেক অনেক রকম বেশ কিছু ধানের কথা আমরা জানি। চাল আলাদা আলাদা দামের চাল দোকানে পাওয়া যায়। এগুলো কি? এগুলোকে বলে কাল্টিভার। আলাদা আলাদা কাল্টিভার, আলাদা আলাদা কাল্টিভারের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা কৌশল অনেক ক্ষেত্রে দেখা যায়, কিছু বেসিক পার্থক্য থাকে, ঠিক আছে। এরপর দেখো অ্যালোগ্যামি আর জেনোগ্যামি কি। যে একই উদ্ভিদের দুটি ফুলের মধ্যে হলে সেটাকে অ্যালোগ্যামি বলতে, কিন্তু একই উদ্ভিদের দুটো ফুলের মধ্যে হলেও সেটা অ্যালোগ্যামি আমরা ধরবো। কিন্তু যখন ইতর পরাগযোগের অ্যালোগ্যামি আমরা দেখব, ঠিক আছে, মানে সেলফ পলিনেটিং অ্যালোগ্যামি থাকতে পারে, যেটাকে আমরা জিটেনোগ্যামি বলছি। এই যে গেইটেনোগ্যামি যেটাকে আমরা বলছি, সেটা বেসিক্যালি সেলফ পলিনেটিং অ্যালোগ্যামি। মানে অ্যালোগ্যামির সংজ্ঞা হচ্ছে একই জিনগত বৈশিষ্ট্যযুক্ত, একই জিনগত বৈশিষ্ট্যযুক্ত দুটি পৃথক ফুলের মধ্যে, দুটি পৃথক ফুলের মধ্যে সংকরায়ন
মানে এখানে আসল ফান্ডামেন্টাল জায়গাটা কি, একই জিনগত বৈশিষ্ট্য যুক্ত। তার মানে এই যে আমরা জিটেনোগ্যামি পড়লাম, এই জিটেনোগ্যামি কিন্তু দুটো আলাদা ফুলে হচ্ছে, দুটো আলাদা ফুল মানেই কিন্তু সেটা অ্যালোগ্যামি। তাহলে গেইটেনোগ্যামিটাও কিন্তু এক প্রকার, এটাকে আমরা বলি সেলফ পলিনেটিং অ্যালোগ্যামি, কারণ একই গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে গিটেনোগ্যামিটা। সেলফ পলিনেটিং অ্যালোগ্যামি, তার জন্য একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে জেটেনোগ্যামি। আবার যদি দুটো ফুলের মধ্যে হলেই সেটা অ্যালোগ্যামি হবে, যদি দুটো পৃথক গাছের দুটো ফুলের মধ্যে হয়, জিনগত বৈশিষ্ট্য এক, তাহলেও তো সেটাকে অ্যালোগ্যামি বলবো। এটা হচ্ছে ক্রস পলিনেটিং অ্যালোগ্যামি, ক্রস পলিনেটিং অ্যালোগ্যামি। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, টেলিগ্রামে পাঠাও, আজকে জয়েন করব। এই তো ইন্দিরা এসছে, তোমায় খুঁজছিলাম, কোথায় তুমি করে। চলো তাহলে ক্লিয়ার, একই জিনগত বৈশিষ্ট্য যুক্ত দুটো পৃথক ফুলের মধ্যে যে সংকরায়ন হচ্ছে, তাহলেই সেটা অ্যালোগ্যামি। দুটো আলাদা গাছ হলেই সেটা ইতর পরাগযোগের আন্ডারে চলে যাবে, একই গাছ হলেই তাকে আমরা জেটেনোগ্যামি বলি। আমরা যেহেতু ইতর পরাগযোগ পড়ছি, এইখানে আমরা আটকে থাকবো, যে ধরে নিচ্ছি দুটো আলাদা গাছের মধ্যে হচ্ছে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন পেঁপে গাছে হতে পারে, পেঁপে, ঠিক আছে, ক্যারিকা, CARICA, ক্যারিকা পাপায়া, যেখান থেকে পাপায়া নামটা এসছে, ক্যারিকা পাপায়া। পেঁপে গাছের নামটা 1.5x এ যদি রেকর্ড দেখো, তাহলে অনেক সময় মিস হয়ে যেতে পারে, তবে আমি যা ধীরে ধীরে পড়াই, তাতে 1.5x টাই নর্মাল হয়ে যাবে আর কি, ঠিকই আছে। ক্লিয়ার? যে দুটো পৃথক গাছের দুটো পৃথক ফুল, ইতর পরাগযোগের যে অ্যালোগ্যামিটা, কিন্তু জিনগত বৈশিষ্ট্য একই। এবার যদি জিনগতভাবে আলাদা হয়, জিনগতভাবে ভিন্ন যদি হয়, জিনগতভাবে ভিন্ন দুটি ফুলের মধ্যে যদি পলিনেশন হয়, তাহলে বলবো জেনোগ্যামি। ঠিক আছে, করো। জিনগতভাবে ভিন্ন দুটো ফুলের মধ্যে যদি সংকরায়ন হয়, এবার জিনগতভাবে ভিন্ন তুমি পাবে কোথায়? একই গাছে কি জিনগতভাবে ভিন্ন হয়? একটা গাছ ক্যাপিটাল টি, একটা গাছের একটা ফুল আর একটা ফুল স্মল টি হতে পারে? হতে পারে না। জিনগতভাবে ভিন্ন মানেই দুটো পৃথক গাছ, এটা হচ্ছে জেনোগ্যামি। আর অ্যালোগ্যামিন মানে আমি বলতে চাইছি দুটো আলাদা গাছের মধ্যে পলিনেশন, কিন্তু তারা জিনগতভাবে একই। দুটো আলাদা ফুল হলেই সেটা অ্যালোগ্যামি, কিন্তু জেনোগ্যামিটা হচ্ছে এসেনশিয়ালি ইতর পরাগযোগ, কারণ জিনগতভাবে দুটো ভিন্ন ফুলের মধ্যে পরাগ মিলন হলেই তাকে বলবো জেনোগ্যামি। এক্সাম্পল কি? তাল গাছ, বরাসাস, BORASSUS, বরাসাস ফ্ল্যাবিলিফার, শুধু বরাসাসটা মনে রেখো। ক্লিয়ার পার্থক্যগত জায়গাটা? জলদি বলো। ক্লিয়ার তো? সেলফ পলিনেটিং অ্যালোগ্যামিটাই তো গেইটেনোগ্যামি। অ্যালোগ্যামির সংজ্ঞায় একই গাছ আলাদা গাছ বলিনি, কি বলেছি? পৃথক ফুল হলেই তাকে অ্যালোগ্যামি বলবো। অ্যালোগ্যামির ক্ষেত্রে একই গাছ আলাদা গাছ বলিনি, অ্যালোগ্যামি বলেছি আমি যে পৃথক ফুল হতে হবে, দুটি পৃথক ফুল হতে হবে অ্যালোগ্যামির ক্ষেত্রে। সেটা যদি একই গাছের দুটো পৃথক ফুল হতে পারে, আবার পৃথক গাছের দুটো পৃথক ফুলও হতে পারে। একই গাছের পৃথক ফুল হলেও সেটাও তো অ্যালোগ্যামি। দুটো পৃথক ফুলের মধ্যে পলিনেশন হচ্ছে মানেই সেটা অ্যালোগ্যামি। একই গাছের মধ্যে হলেই সেটাই তো জেটেনোগ্যামি। আর দুটো পৃথক গাছের পৃথক ফুল হলে সেটা ইতর পরাগযোগের আন্ডারে চলে আসবে।
তার মানে অ্যালোগ্যামি স্বপরাগযোগ্য হতে পারে, ইতর পরাগযোগ্য হতে পারে। অ্যালোগ্যামি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? অ্যালোগ্যামি মানে কি? অ্যালোগ্যামি মানে হচ্ছে দুটো পৃথক ফুলের মধ্যে হচ্ছে, সেটা একই গাছের দুটো পৃথক ফুলের মধ্যেও হতে পারে, আবার দুটো পৃথক গাছের দুটো পৃথক ফুলের মধ্যেও হতে পারে। যদি একই গাছের দুটো পৃথক ফুলের মধ্যে হয় তাহলেই তো সেটাকে আমি গেইটেনোগ্যামি বলি। আবার যদি পৃথক গাছে যদি অ্যালোগ্যামি হয় তাহলেই তো সেটা হয়ে যাচ্ছে আমার জেনোগ্যামি, তাই না? বেসিক্যালি গেইটেনোগ্যামি আর জেনোগ্যামি অ্যালোগ্যামির দুটো টাইপ। মানে বিষয়টা আর কিছু নয়, অনেক ভাবে ভাবা যায়। তুমি পরাগ মিলন বিষয়টা অনেক ভাবে ভাবা যায়, অনেকে তো অনেক আলাদা আলাদা করে ক্লাসিফাই করেছে। ধরো পরাগ মিলন, পরাগ মিলনের মধ্যে কোনো বিজ্ঞানী বললো দু রকমের হয়, একটা হচ্ছে স্বপরাগযোগ, একটা হচ্ছে ইতর পরাগযোগ। তাহলে স্বপরাগযোগের মধ্যে তোমাকে দুটো টাইপই রাখতে হবে, সেইটা হচ্ছে একটা অটোগ্যামি, একই ফুলের মধ্যে হচ্ছে, আবার আরেকটা হচ্ছে জেইটেনোগ্যামি, যেটা বেসিক্যালি এক প্রকার অ্যালোগ্যামি। আবার ইতর পরাগযোগের মধ্যে তোমায় অ্যালোগ্যামিটাও রাখতে হবে এবং জেনোগ্যামিটাও রাখতে হবে। আবার অন্যভাবে আমি পরাগ মিলনকে ভাগ করতে পারি। আমি এইখানে দেখবো আমার বিষয়টা হচ্ছে যে একই ফুল নাকি আলাদা ফুল। একই ফুল হলে সেটাকেই আমরা অটোগ্যামি বলছি, আলাদা ফুল হলে সেটাকে অ্যালোগ্যামি বলছি। এবার অটোগ্যামি তো অটোগ্যামি, অ্যালোগ্যামির ক্ষেত্রে যদি আলাদা ফুলের ক্ষেত্রে পরাগ মিলন হয়, যদি একই গাছের দুটো ফুল হয় তাহলেই সেটাকে আমরা জিটেনোগ্যামি বলি, যদি দুটো আলাদা গাছের আলাদা ফুল হয় তাহলেই সেটাকে আমরা জেনোগ্যামি বলি। এইভাবে বিভিন্ন ভাবে বিষয়গুলোকে ভাগ করা যায়। ইয়েস, জিটেনোগ্যামি এক প্রকার অ্যালোগ্যামি বলা যায়। বোঝা গেছে তো বিষয়টা, ফান্ডামেন্টাল জায়গাটা। এবার আমার দরকার কি পরাগ মিলনের ক্ষেত্রে? বাহক দরকার, বাহক। আমার কি দরকার? বাহক। ঠিক আছে, বাহক দরকার। যদি প্রথমত বাহক কিরকম হতে পারে? অ্যাবায়োটিক, অজীবজ, এবং হতে পারে জীবজ। অ্যাবায়োটিক আর বায়োটিক। অজীবজর মধ্যে কারা হতে পারে? বায়ু হতে পারে আর জল হতে পারে, মূলত এরাই রয়েছে, জল আর বাতাস। বায়ু পরাগীকে আমরা বলি অ্যানিমোফিলি, এই টার্মগুলো মনে রাখা প্রয়োজন। অ্যানিমোফিলি, ঠিক আছে, এয়ার পলিনেটিং। আর জল পরাগী হাইড্রোফিলি, হাইড্রোফিলি। এবার জীবজোর মধ্যে পতঙ্গ আসতে পারে, পতঙ্গ পরাগী ফুল হতে পারে, আবার পক্ষী পরাগী ফুল হতে পারে। পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী। স্যার আর কতক্ষণ? 8:30টায় ছাড়বো, তোমাদের তো এরপর ক্লাস নেই, তো 8:30টায় ছাড়লে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি যখন জীবজ, যেসব উদ্ভিদ এই জীবজোর মাধ্যমে পরাগ মিলন করে তাদেরকে বলে জুফিলি। জু, PHILY, জুফিলি। অর্থাৎ কোন সজীব প্রাণীর মাধ্যমে পরাগ মিলন করছে। সেখানে পতঙ্গ পরাগী হতে পারে, পক্ষী পরাগী হতে পারে, ঠিক আছে। আর কি কি হতে পারে? বাদুড় পরাগী হতে পারে, বাদুড়। আর কি কি হতে পারে? বাদুড় ছাড়াও হতে পারে শামুক পরাগী। হ্যাঁ, বাদুড়ের মাধ্যমে পরাগ মিলন ঘটে। যেমন বাদুড়, যেমন মহুয়া গাছ, দেখবে মহুয়া গাছের ফুলে বাদুড়, প্রচুর বাদুড় হয়। হ্যাঁ, শিমুল, পলাশ, মাদার, এইসব। শামুক গাছ, কচু গাছে শামুক, ঠিক আছে। দাঁড়াও, পাখি, পিঁপড়ের সাহায্যে পরাগ মিলন হতে পারে, পিঁপড়ে।
যদিও পিঁপড়েটা পতঙ্গর মধ্যেই পড়ছে, পরে ওটাই আসছি। হাতির সাহায্যে পরাগ মিলন, হাতির সাহায্যে এবং মানুষের সাহায্যে পরাগ মিলন হতে পারে। হাতির সাথে পরাগ মিলন, এই টার্মিনোলজি গুলো মনে রাখা দরকার। এলিফোফিলি বলে, ELEPHOPHILY, এলিফোফিলি। ঠিক আছে, যেমন র্যাফলেশিয়া, র্যাফলেশিয়া যারা একদম মাটি লাগোয়া হয়, কি হয়, হাতিটা যখন চলে পাটা দেয়, কাঁটা কাঁটা পরাগ রেণুগুলো পায়ের নিচে গেঁথে যায়, আবার যখন অন্য একটা গাছের ওপর পা দেয় তখন কি হয়, পরাগ রেণুটা গর্ভমুণ্ডে পড়ে। র্যাফলেশিয়া বৃহত্তম ফুল। এলিফোফিলি হাতির সাহায্যে। মানুষের সাহায্যে পরাগ মিলন হয়, তাকে আমরা বলি অ্যানথ্রোপোফিলি। বাংলাতেই লিখছি বাকিগুলো। অ্যানথ্রোপোফিলি, মানুষের সাহায্যে পরাগ মিলন হলে তাকে বলে অ্যানথ্রোপোফিলি। আর শামুকের সাহায্যে পরাগ মিলন, সেটাকে বলে ম্যালাকোফিলি। কচু গাছ, কচু, মানুষের সাহায্যে বিভিন্ন জংলি কাঁটা জাতীয় গাছ, চোর কাঁটা বলে না, পরাগ রেণুগুলো আটকে যায়, ওইগুলোই শক্ত কাঁটার মতো পরাগ রেণু। ফিলি, বাদুড়ের সাহায্যে মহুয়া। পাখি টাকি তো জানোই, অর্নিথোফিলি। আর পতঙ্গ তোমরা জানো, সেগুলো ডিটেলসে আমাদের পড়তে হবে। অর্নিথোফিলি হচ্ছে পতঙ্গর ক্ষেত্রে হচ্ছে এন্টোমোফিলি। এন্টোমোফিলি, এগুলো মনে রাখতে হবে। এই এন্টোমোফিলি কিন্তু আবার অনেক রকমের হয়। এন্টোমোফিলি অনেক রকমের হয়। প্রথম হচ্ছে সাইকোফিলি। সাইকোফিলি যারা মূলত প্রজাপতি দ্বারা পরাগ মিলন হয়, যাদের সাইকোফিলি। ঠিক আছে, ফ্যালেনোফিলি, সেটা পরাগ মিলন হচ্ছে মথের দ্বারা। থার্ড হচ্ছে মির্মিকোফিলি। মির্মিকোফিলি হচ্ছে পিঁপড়ে। শামুক দেখবে কচু গাছে প্রচুর শামুক হয়, কচু পাতাগুলো চওড়া না। আর বাদুড় তো পাখির মতোই, সে তো উড়তে পারে, মহুয়া গাছে বসে মহুয়া ফুলের রস খায়, তখন তার পরাগ রেণুগুলো বহন করে গায়ে লেগে যায়। হাতি যখন চলে, র্যাফলেশিয়া ফুলটার ওপর পা দিল, পায়ের তলায় পরাগ রেণুগুলো ফুটে যায়, আবার যখন অন্য গাছে পা দেয় তখন ওখানে ট্রান্সফার হয়। ঠিক আছে, হাইমেনপটেরোফিলি, এটা হচ্ছে মৌমাছি দ্বারা পরাগ মিলন। এগুলো বোঝার বিষয় কম, এই টার্মিনোলজি গুলো শুধু মাথায় রাখতে হবে। আগের বার কলাম ম্যাচিং দিয়েছিল, যে বাহক আর নামগুলো দিয়ে, বুঝতে পেরেছো? ম্যালাকোফিলি, না ম্যালাকোফিলি তো শামুক। স্যাপ্রোমায়োফিলি, স্যাপ্রোমায়োফিলি সেটা কি, গুবরে পোকা, বিটল, গুবরে পোকা, বিটল যেগুলো, স্যাপ্রোমায়োফিলি। আর ক্যানথেরোফিলি, বিটল, এইটা হচ্ছে বিটল, বিটল দ্বারা। ওই যে ছোট এরকম পোকাগুলো হয় না, সুন্দর লাল রঙের, মোস্টলি হয়, উড়তে পারে।
আরে বোর্ডে তো সহজেই আসবে, আবার কি বোর্ড নিয়ে কি চাপ নাকি? তাহলে এরা হচ্ছে বাহক। ঠিক আছে, তাহলে একটা উদ্ভিদ যার পরাগ মিলনটা কি হবে, একটা মৌমাছি এসে বসবে, তারপর সে অন্য একটা উদ্ভিদে নিয়ে যাবে। তাহলে এই যে মৌমাছিটা, এটা কি? এটা হচ্ছে বাহক, পলিনেটার। আর এই ফুলটা পরাগরেণু সরবরাহ করছে, এটাকে বলে পলিনাইজার। পলিনাইজার, পরাগরেণু সরবরাহ করছে যে ফুলটা, তাকে বলে পলিনাইজার। ঠিক আছে, এরপর কয়েকটা টাইপ আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেগুলো খুব তাড়াতাড়ি করে আমরা মনে রাখবো। যেমন এগুলো সব তোমরা জানো, বায়ু পরাগী। বায়ু পরাগী ফুল অ্যানিমোফিলি। পরাগরেণু কেমন হবে বলো? পরাগরেণু কেমন হবে? পরাগরেণু হবে হালকা, ক্ষুদ্র, ছোট্ট ছোট্ট হবে, মসৃণ হবে, যাতে সহজে বাতাসে ভেসে যেতে পারে। বাতাস বহন করছে, তার জন্য বর্ণের দরকার নেই, বর্ণহীন, গন্ধের দরকার নেই, গন্ধহীন, অনুজ্জ্বল হয়, কারণ বাতাস দেখতে পায় না। আর কি? মকরন্দ বা নেকটার থাকে না, দরকার নেই, কারণ মৌমাছিদের খেতে দিতে হয় না, বাতাস এমনি এমনি নিয়ে যায়। পরাগধানী লম্বা, দলমণ্ডলের বাইরে অবস্থান করে। পরাগধানী কিরকম? লম্বা, দলমণ্ডলের বাইরে থাকে। মানে এইটা যদি দলমণ্ডল হয়, পরাগধানীগুলো দলমণ্ডলের অনেকটা বাইরে থাকে, যাতে হাওয়ায় সহজে পরাগরেণুগুলো বাহিত হয়ে যেতে পারে। প্রচুর পরাগরেণুর অপচয় হয়, প্রচুর, বুঝতেই পারছো। মৌমাছি তো তাও একটা ফুলে মধু খেয়ে আরেকটা ফুলেই সে যাবে মধু খেতে, তাই না? কিন্তু বাতাস তো আনপ্রেডিক্টেবল, তাহলে প্রচুর পরাগরেণু অপচয় হয়, তার মানে প্রচুর পরাগরেণু উৎপাদনও করতে হয়। অনেক সময় পরাগরেণুগুলো পক্ষল হয়, পক্ষল পরাগরেণু। পক্ষল মানে পাখাযুক্ত, যেমন পাইন গাছ। এই যে পরাগরেণুগুলো এরকম হয়, এরকম ওই যে সিড কোটটা, সিড কোট করতে গেল, এই রেণুর যে আবরণীটা, সেটা একটা পাখার মতো, ফলত বাতাসে এরম ঘুরতে 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 স্থানান্তরিত হতে পারে, একটা পাখাযুক্ত পক্ষল। এবার পরাগরেণুর সব মডিফিকেশন হচ্ছে, পরাগরেণুগুলো বাতাসে ভেসে ভেসে যাবে, আর গর্ভমুণ্ডকেও তো ক্যাচ করতে হবে, গর্ভমুণ্ডকেও তো ক্যাচ করতে হবে, ধরতে হবে। তার জন্য গর্ভকেশর কেমন হবে? গর্ভকেশর লম্বা হবে, গর্ভমুণ্ড রোমশ হবে, যাতে টাচ করা মাত্র পরাগরেণুগুলো রোমের গায়ে গেঁথে যায়। গর্ভমুণ্ড শাখান্বিত হবে, যাতে পরাগ, বেশি পরিমাণে পরাগরেণু পড়ার চান্স বাড়ে, আর আঠালো হয়, আঠালো চ্যাটচ্যাটে, পরাগরেণু লাগা মাত্র যাতে আটকে যায়। এক্সাম্পল কি? পাইন তো আগেই বললাম, ধান তোমরা জানো, গম, ভুট্টা ইত্যাদি। এক্ষুনি তোমরা বলবে, দাদা গেটেনোগ্যামিও তো ধান ছিল, তাহলে এটাও ধান, বায়ু পরাগীয় ধান। দেখো, নানান রকম পরাগ মিলন কৌশল থাকে, মানে বহু গাছ আছে যাদের মধ্যে স্বপরাগযোগ ইতর পরাগযোগ দুটোই দেখা যায়। ধান গম কিন্তু তাদের মধ্যে এক ধরনের, স্বপরাগযোগ ইতর পরাগযোগ কিন্তু উভয়ই দেখতে পাওয়া যায়। এরপর কি? জল পরাগী, যাকে বলে হাইড্রোফিলি। হাইড্রোফিলি, শামুক কিভাবে পরাগ মিলন করে দেখবো আমরা। ফুলগুলো কি হবে?
বুঝতেই পারছো, বর্ণহীন, গন্ধহীন, অনুজ্জ্বল এবং ক্ষুদ্র, ছোট্ট। বড় ফুলের দরকার হয় কেন? মৌমাছি পাখি এসে বসবে তাই। বাতাস আর জলকে তো বসতে আর খেতে দিতে হয় না, তাই ফুলগুলো হয় ছোট, ক্ষুদ্র। এগুলো বায়ু পরাগী আর জলপরাগীর কমন বৈশিষ্ট্য, ছোট হয়। বিভিন্ন জলজ উদ্ভিদের পরাগযোগ জলের ওপরে ভাসমান অবস্থায় হয়, মানে পরাগ রেণুগুলো জলের ওপরে ভেসে ভেসে যায়। এই ফুলগুলো ভাসমান অবস্থায় থাকে, গর্ভকেশরে গিয়ে ভেসে ভেসে ভাসমান অবস্থায় পরাগ মিলন করে। তাদের তাহলে পরাগ রেণু কেমন হবে? পরাগ রেণু হালকা হবে, হালকা, যাতে জলে ভাসতে পারে। আবার পরাগ রেণু হালকা কাদের হবে? যাদের ভাসমান অবস্থায় পরাগ মিলন ঘটে, যেমন পাতা ঝাঁঝি। আবার অনেকের ক্ষেত্রে পরাগ মিলন জলের তলায় হয়, তাদের ক্ষেত্রে কিন্তু পরাগ রেণুকে ডুবে যেতে হয়, তাই তাদের পরাগ রেণু ভারী হবে। কাদের? যাদের পরাগ রেণু জলের তলায় পরাগ মিলন হয়, জলের তলায় পরাগ মিলন হয়। যেমন সেরাটোফাইলাম, একটা গাছ, একদম জলের ওপরে আসেই না। সেরাটোফাইলাম একটা গাছ। ফুলগুলো একলিঙ্গ হয় এবং পুষ্পপুট এবং স্ত্রী পুষ্প আলাদা আলাদা দেহে জন্মায়। পুংপুষ্প, স্ত্রী পুষ্প। মূলত ফুলগুলো একলিঙ্গ, আর স্ত্রী ও পুংপুষ্প আলাদা দেহে জন্মায়, কারণ গঠনগুলো আলাদা হয়। কচুরিপানা, ঠিক বলেছ এদের ক্ষেত্রে। ঠিক আছে। পাতা শ্যাওলা উদ্ভিদ যেমন একদম জলের নিচে ডুবে থাকে, কিন্তু এদের পরাগ যোগটা জলের উপরে তলে হয়। পরাগ যোগের সময় পরিণত ফুলগুলো বিচ্ছিন্ন হয়ে জলের ওপরে ভাসতে থাকে। স্ত্রী পুষ্প কুণ্ডলিত বৃন্তের প্যাঁচ খুলে গিয়ে জলের ওপরে তলে উঠে আসে। পুংপুষ্পগুলি ভেসে স্ত্রী পুষ্পের কাছে আসে। গল্পটা কি? এটা হচ্ছে পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, সরি, পাতা শ্যাওলা, যেটা হচ্ছে ভ্যালিসনারিয়া। অনেকে অ্যাকোরিয়ামে ছোট ছোট গাছ লাগায় এই পাতা শ্যাওলার, ভ্যালিসনারিয়া। কি হয়? এটা হচ্ছে ধরো জলতল, এই গাছগুলো পুংপুষ্পগুলো এরকম ছোট ছোট হয়। হলো, ভালো কথা। আর স্ত্রী পুষ্পগুলো কিরকম হয়? স্ত্রী পুষ্পগুলো এরকম, এরাও এরকম ছোট ছোটই হয়, কিন্তু এদের যে গর্ভমুণ্ড, এই যে ফুল, তাদের যে গর্ভমুণ্ড এরকম অনেক লম্বা হয়, যেটা এরকম পেঁচানো থাকে, পেঁচিয়ে অবস্থান করে, পেঁচানো থাকে কার্ল হয়ে। আর এই ফুলগুলো এরকম হয়। পরিণত হলে কি হবে? এই ফুলগুলো খুলে যাবে এখান থেকে। ফুলগুলো খুলে কি হবে? জলের উপরে এসে ভাসতে থাকবে, ভাসমান। আর স্ত্রী পুষ্পে কি হবে? তখন এই পেঁচানো গর্ভমুণ্ডটা খুলে গিয়ে এই গর্ভমুণ্ডটা এইরকম জলের ওপরে উপর অব্দি একদম ভাসতে থাকবে, খুলে গিয়ে। এবার অনেকে বলতে পারো যে দাদা, দেখা গেল যে জলতল আরো উপরে পৌঁছচ্ছে না, তাদের ক্ষেত্রে কি হবে? পরাগ মিলন হবে না। এই পুংপুষ্পটা এবার এগিয়ে এসে পরাগ মিলন করবে। এটা একটু ইন্টারেস্টিং প্রক্রিয়াটার জন্য তোমাদের বলে দিলাম। এখান থেকে তো নিশ্চয়ই আর এমসিকিউ আসবে না। এক্সাম্পল কি কি হতে পারে? উদাহরণ, এই যে পাতা শ্যাওলা, যেটা ভ্যালিসনারিয়া। আর কি? পাতা ঝাঁঝি, হাইড্রিলা, এটাও খুব বিখ্যাত অ্যাকোরিয়াম গাছ। ঠিক আছে, এই হচ্ছে গল্প। পরাগ মিলনের একটুখানি বাকি রইল, খুব ইন্টারেস্টিং জিনিস, একটা জেনেটিক্সের একটা জিনিস বোঝাবো পরের দিন, কালকেই, যেটা পোলেন পিস্টিল ইন্টারাকশনের মাধ্যমে। তার সাথে সাথে ফার্টিলাইজেশনটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিষেক পরবর্তী ঘটনা, বীজের পরিস্ফুরণের আগে অবধি কালকে পড়াবো।
হয়ে যাবে কালকে বীজের পরিস্ফুরণের আগে অবধি। আর তারপরে বীজের পরিস্ফুরণ, ফল গঠন ছোট ছোট টপিক, বীজের বিস্তার ছোট টপিক, এই দুটো আরেকদিন, মানে পরের সোমবারের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। পরের সোমবার এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে পরের বুধবার আমরা এমসিকিউ সলভ করব এবং পরের বৃহস্পতিবার কিন্তু নিটের ক্লাস হবে, ঠিক আছে? এইটা মাথায় রেখো। পরের বৃহস্পতিবার কিন্তু আর আমরা বোর্ডের ক্লাস করব না, কারণ আমি কি বলেছি, একটা চ্যাপ্টার শেষ হলেই আমরা নিটের ক্লাস করব। কালকে বোর্ডের ক্লাস করব, ঠিক আছে? করে পরের সোমবার চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এবং তারপর তোমরা পরের সোমবারের আগে ডেফিনেটলি নোটস পেয়ে যাবে। এবং পরের সোমবার হচ্ছে চ্যাপ্টারটা শেষ করছি, তাহলে বুধবার দিন এমসিকিউ সলভ করছি 1 লক্ষ, এবং বৃহস্পতিবার দিন তোমাদের ক্লাস থাকবে নিটের। তখন তোমরা এই চ্যাপ্টারটাই যেটা শেষ হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেটারই এনসিইআরটি রিডিংয়ে চলে যাবে এবং পিওয়াইকিউ ফিঙ্গার টিপস থেকে সলভ করবে। বাংলাদের জন্য কি করা যায় সেটাই ভাবছি, কারণ এনসিইআরটি ফিঙ্গার টিপসটা তো পুরোটাই ইংলিশ ভার্সানে, তাই না? সেটা দেখছি বাংলায় কি করা যায়। আমি চাইছি আমার কলেজের, হয় না কলেজে অনেকে পড়ে যারা, কারণ বায়োলজি যারা বোঝে না তারা ছাড়া এটা হবে না। কলেজের গ্র্যাজুয়েশন করছে এরকম কোনো স্টুডেন্ট যদি পাওয়া যায়, যে একটু হয় না যে আমি তো গ্র্যাজুয়েশনের সময় থেকেই পড়াতাম স্টুডেন্ট, সেরকম একটু পকেট মানির দরকার, হ্যাঁ টার্লফ্রেন্ডের পেছনে খরচ আছে, বয়ফ্রেন্ডের জন্যও হতে পারে, তো সেরকম কাউকে যদি একটু এক্সেস টাইমে বলা যায় যে এই আমাকে একটু বাংলায় ট্রান্সলেট করে দে, সেরকম যদি কাউকে পাওয়া যায় তাহলে সেটা করা যেতে পারে। সেরকম আমি খুঁজছি একজন, দেখা যাক। হ্যাঁ, টেলিগ্রামে জয়েন করব। 1 লক্ষ এমসিকিউ সলভ, আমাদের কেউ আটকাতে পারবে না পরীক্ষায়, একদম। দেখো না কি হয়। তাহলে চলো।